ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ভাই বোন, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির যে দূরত্ব নির্ণয় চ্যাপ্টারটি আছে সেটি। তার আগে প্রতিদিনের মতন আমরা আজকেও একটা নীতি কথা পড়ে নিই যে জীবনের সব লড়াই কিন্তু একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, কেউ কিন্তু সাথে থাকে না। একদমই সত্য কথা যে আমাদের প্রত্যেকটা দিনে যে স্ট্রাগল আমরা করি সেই স্ট্রাগল কিন্তু আমাদের একাদেরই করতে হয়। মানুষ কেবল আমাদের একটা সান্ত্বনা দিয়ে চলে যাবে, কেউ কিন্তু বিপদের সময় তেমন সাথে থাকে না। চলো বেশি কথা না বলে আমরা শুরু করব আজকের ক্লাস। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, দ্রুতই আমরা ক্লাস শুরু করছি। দেখো আজকের পাঠ্য বিষয় সেটা হলো কি, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, কোঅর্ডিনেট জিওমেট্রি, ডিসটেন্স ফর্মুলা ইংলিশে বলা হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন ক্লাসটা করব, খাতা পেন সবার কাছে নিশ্চয়ই চলে এসেছে। চলো শুরু করা যাক। দেখো প্রথমেই যে ব্যক্তির এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এনার নাম হচ্ছে পিথাগোরাস। ইনি খুব সুন্দর একটা থিওরি আবিষ্কার করেছিল এবং এনার থিওরিটা আগে আমাদের জেনে নিই, তারপর আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ এনার থিওরিটা আমাদের এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ হবে। দেখো যদি কখনো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই একটা মনে করো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, এই একটা অতিভুজের উপর আমি বর্গক্ষেত্র আঁকলাম, যদি ভূমির উপর একটা বর্গক্ষেত্র আঁকি আর লম্বের উপর একটা বর্গক্ষেত্র আঁকি, একে নিয়ে দাঁড়াও, এই যে এঁকেছি, তাহলে বলা যাবে যে এই লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে যতটুকু জায়গা আছে সেটা প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমির উপর যতটা জায়গা আছে, এই দুটো যোগফল ইকুয়াল টু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা উনি আবিষ্কার করে দেখিয়েছিল এবং এর প্রমাণও আছে। যদি কারো প্রমাণ দরকার হয় তাহলে দেখবে আমার প্লে লিস্টে একটা প্রমাণ দিয়ে দেওয়া আছে, এর কোনো অসুবিধা নেই। দেখো এবার আমি এর নামকরণ করলাম, ধরো এ, এটা ধরলাম বি আর এটা ধরলাম সি। যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে আমরা বলতে পারি যে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার এটা মানেই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাই বাহুর নাম তো লম্ব, তাহলে এর ক্ষেত্রফল হওয়া উচিত কি লম্ব স্কোয়ার। দেখো এইটা যেহেতু ভূমি, এই 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 যে বাহুটা আছে এটার নাম কি ভূমি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রফল কথা হওয়া উচিত ভূমি স্কোয়ার, ভূমি গুণ ভূমি মানে ভূমি স্কোয়ার। সিমিলারলি এটা হওয়া উচিত অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের সূত্র হলো কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। এই কথাটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু পিথাগোরাস বাবুর একটা বিখ্যাত সূত্র, এই সূত্রটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। দেখো কোনো সময় যদি এরকম থাকে যে তোমাকে অতিভুজ বের করতে বলা হয়েছে, তাহলে তুমি প্রথম দরকারে লিখে নাও যে অতিভুজ স্কোয়ার, আমি অতি লিখছি, পুরো কথা হলো অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কথাটা সর্বপ্রথম তুমি লিখে নাও, ঠিক আছে। তারপর সেখান থেকে কি করা যায় যে অতিভুজ ইকুয়াল টু এই স্কোয়ার যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে সেটা লিখতে হয় রুট ওভার, তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কিন্তু অবশ্যই লেখা যাবে, তাই না। তাহলে এই যে যে জিনিসটা আমরা লিখলাম, এই সূত্রটা কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। সবাই খাতায় নোট ডাউন করে নেবে যে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো এই জায়গায় আমি একটা চিত্রের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি, আমি এটা মুছে দিচ্ছি, তার আগে যাদের দরকার তারা খাতাটায় এটা লিখে নাও, তারপর আমি এটা মুছে দিচ্ছি। দেখো এই যে কথাটা একটু আগে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, এই যে লম্বের উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু মনে রেখে দেবে, ওকে। চলো দেখো এবার আমাদের যেটা জানতে হবে, মনে করো এখানে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এঁকেছি, আমরা কি এঁকেছি কোঅর্ডিনেট অ্যাক্সিস এঁকেছি, যার এই জায়গায় একটা বিন্দু আছে পি, x1, y1, ভালো করে বুঝবে কিন্তু কথাটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কি x1, y1। তাহলে আমি কি বলতে পারি যে x1, y1, এই কথার অর্থ কি যে আমি যদি এইটুকু যাই তবে এটা হলো x1 আর এই উপরেরটুকু হলো y1, এই যে x1 গিয়েছি y1 উঠেছি, তাই জন্য এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। খুব সিম্পল কথা, তাই না। আচ্ছা এবার মনে করো এই সাইডে আরেকটা বিন্দু আছে q, সেই বিন্দুটার স্থানাঙ্ক হলো x2, y2। তাহলে এখান থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে আমি বলতে পারি কি এই জায়গা থেকে এইটুকু হলো x2 আর এই জায়গা থেকে এইটুকু হলো y2, বলতে পারি তো।
কারণ এই যে আমাদের সেই মূল বিন্দু অরিজিন 0,0 0,0 থেকে এই যে আমরা x এর মান গেলাম, এই যে y এর মান উঠে গেলাম, এই ক্ষেত্রে এই যে x এর মান গেলাম, y এর মান উঠে গেলাম। কেমন, তোমাকে যদি বলা হয় 2,3 একটা বিন্দু আঁকো, তাহলে তুমি এই যে কি বলেছি 2,3, তাহলে সর্বপ্রথম তুমি x অক্ষ বরাবর 2 একক যাবে, তারপর y অক্ষ বরাবর 3 একক যাবে, তারপরেই তো লিখবে 2,3। তাহলে এই প্রথম যেটা থাকে সেটা x অক্ষ বরাবর যেতে হয়, তাহলে এই যে প্রথম রয়েছে x1, তাহলে এইটুকু অবশ্যই x1 আর এইটুকু অবশ্যই y1। সিমিলারলি এইটুকু হলো x2 আর এইটুকু হলো y2। এবার আমাকে ধরো জিজ্ঞাসা করেছে এই যে p বিন্দু আর q বিন্দু আছে, এই দুই বিন্দুর মধ্যে দূরত্বটা কত, অর্থাৎ এই ডিসটেন্সটা কত, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এটা আমরা কিভাবে পেতে পারি, দেখো p আর q জুড়ে দিলাম, এবার p বিন্দু থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করেছি, যেটা মনে করো আর বিন্দুতেই সেট করেছে, আর বিন্দুর নাম দিলাম। তাহলে এবার একটা জিনিস দেখো তো, এই জায়গা থেকে এইটুকু হলো x2, ভালো করে বুঝবে কথাটা, আর এইটুকু হলো x1। মনে করো এই জায়গা থেকে এইটুকু হলো 5 একক আর এইটুকু হলো 3 একক, এইটুকু এই জায়গা আঁকলাম। তাহলে আমি বলতে পারি এইটুকু কত হবে, এইটুকু কত হবে, এই টোটালটা 5 একক আর এইটুকু হলো 3 একক, তাহলে এইটুকু কত হবে 5 - 3, এটাই তো হওয়া উচিত, অর্থাৎ 2 একক হওয়া উচিত। তাহলে এই জায়গায় দেখো এইটুকু হলো x2 আর এই জায়গার এইটুকু হলো x1, তাহলে আমি বলতে পারি এইটুকুর মান হলো x2 - x1। আবার বোঝানোর চেষ্টা করছি, দেখো কি কথাটা বললাম, আমি মুছে দিই আবার বোঝাচ্ছি তোমাদের। দেখো আমি তোমাদের বলেছি যে এই জায়গা থেকে এইটুকু 5 একক, ওকে, এই যে এই পর্যন্ত, আর এইটুকু হলো তার মধ্যে 3 একক, এই যে এই পর্যন্ত। তাহলে এইটুকুর মান কত, এইটুকুর মান অবশ্যই আমি বলতে পারি 2 একক। 2 এককটা কিভাবে পাওয়া যায়, 5 - 3 করে। তাহলে এইবার এই জায়গায় খেয়াল করার চেষ্টা করো, এই জায়গা থেকে এইটুকু হলো x2 আর এইটুকু হলো x1, তাহলে এই মাঝখানের জায়গাটুকুর মান কত, এটা হলো x2 - x1, এই যে এর মতন করে, যে 5 - 3 এর মতো করে। সিমিলারলি দেখো এইটা y1 মানে কি, এইটুকু y1 বলতে পারি, তাহলে এই পুরোটুকুর মান হলো y2 আর এইটুকুর মান হলো y1, তাহলে এই ছোট্ট জায়গাটার মান কত হবে, y2 - y1, তাই তো হওয়া উচিত। তাহলে পরের পেজে গিয়ে আমি ছবিটা আরেকবার এঁকে তোমাদের দেখাচ্ছি। দেখো পরের পেজে এসে এই যে আমি প্রথম অ্যাক্সিস এঁকেছি, এই জায়গায় আমাদের বিন্দু ছিল p বিন্দু, যেটা ছিল x1, y1, এই জায়গা ছিল q বিন্দু, যেটা ছিল x2, y2। তারপর আমরা কি করলাম, p আর q জুড়ে দিয়েছিলাম, তারপর এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছিল, তাই না, সমকোণী ত্রিভুজ এরকম করে উৎপন্ন হয়েছিল, যার এইটুকু ছিল x1 x2, x1 আর এইটুকু হয়েছিল y2, y1। প্রয়োজনে একবার আগের পেজ আমি তোমাদের দেখাচ্ছি, ওখান থেকে দেখে নাও। এই যে x2, x1 আর এইটুকু ছিল y2, y1, এই যে সেটাই রেখেছি। তাহলে এটুকু যদি x2 - x1 হয়, তাহলে এইটুকু হওয়া উচিত x2 - x1 হওয়া উচিত। তাহলে আমি এই বিন্দুর নাম দিয়েছিলাম আর। দেখো তো PQR একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে কিনা, যে সমকোণী ত্রিভুজের PQ এই দূরত্বটা, এটাই হলো একটা অতিভুজ। P আর Q বিন্দুর মধ্যে দূরত্ব, এই দূরত্বটা কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমি কি বলতে পারি যে PQ, দাঁড়াও লিখে নিই পরিষ্কার করে, যে PQ তার স্কয়ার, এই যে PQ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে QR তার স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে PR তার স্কয়ার, বলতে পারি এই কথাটা। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে PQ স্কয়ার ইজ ইকুয়াল টু QR মানে কোনটুকু, এইটুকু y2 - y1 তার স্কয়ার প্লাস PR মানে কোনটুকু, এই নিচেরটুকু x2 - x1 তার স্কয়ার, এটা বলতে পারি। তাহলে এই জায়গা থেকে PQ ইজ ইকুয়াল টু √ওভার অফ y2 টা পরে লিখছি, এটা কোনো ব্যাপার নয়, x2 - x1 মানে x টাকে আগে লিখছি, তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এই হলো আমাদের যে কোনো দুটো বিন্দু, এটা কি জিনিস, এই যে P আর Q বিন্দুর মধ্যে দূরত্ব, অর্থাৎ যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হলো এটা। আবার বুঝিয়ে দিই তোমাদের, মনে করো x1, y1 একটা বিন্দু আছে আর x2, y2 আর একটা বিন্দু আছে। তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করব, মনে করো এটা a বিন্দু আর এটা b বিন্দু, তাহলে আমরা লিখব AB ইজ ইকুয়াল টু, কিভাবে লিখব, √অফ x এর থেকে x বিয়োগ, এই যে x এর থেকে x বিয়োগ x2 - x1 তার স্কয়ার প্লাস y এর থেকে y বিয়োগ, এই যে y এর থেকে y বিয়োগ তার স্কয়ার, তাহলে y2 - y1 তার স্কয়ার। বোঝা গেল, এটা হলো সূত্র। এর সাইডে একক লিখতে হয়, কারণ দূরত্বের একটা একক হয়, সেই জন্য এটা একক লিখতে হবে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, তার আগে যাদের প্রয়োজন এটা, তারা একটু ভিডিওটা পজ করে এটা লিখে নাও,
আমি পরের জিনিসটা আবার শুরু করব। দেখো কেমন, আরেকটা উদাহরণ দিই। যেমন মনে করো এই জায়গায় একটা বিন্দু আছে 2,3 আর এই জায়গায় একটা বিন্দু আছে 5,7। ওকে, তোমাকে বলেছে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত। এটা যদি পি বিন্দু আর এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স এর থেকে এক্স বিয়োগ, এইটা যেন মনে থাকে, এক্স এর থেকে এক্স বিয়োগ 5 - 2 তার স্কোয়ার প্লাস ওয়াই এর থেকে ওয়াই বিয়োগ 7 - 3 তার স্কোয়ার। 5 - 2 মানে কত? 3, 3 এর স্কোয়ার মানে কত? 9। 7 - 3 মানে কত? 4, 4 এর স্কোয়ার মানে কত? 16। 9 আর 16 কত হয়? 25। 25 মানে কত? রুট ওভার 25 মানে 5। আমি দেখেছি অনেক স্টুডেন্ট এইরকম লেখে, রুট ওভার 25 ইজ ইকুয়াল টু পরের লাইনে লেখে রুট ওভার 5। এটা কেন লিখবে ভাই? তুমি রুটের ফাংশনটা যখন অ্যাপ্লাই করেছো সেটাই তো 5 হয়ে গেছে, তখন আর রুট ওভার তার মাথায় থাকে না। এটাই হলো অ্যান্সার। রুট ওভার 25 মানে 5 একক। এই জিনিসটা কিন্তু কোনো সময় যেন লিখবে না, ওকে, মনে থাকে যেন। তাহলে আরেকটা উদাহরণ দিই, এবার তোমরাও কিন্তু আমার সঙ্গে করবে, আমি করার আগে যেন তোমাদের এবার হয়ে যায়। দেখো মনে করো এরকম রয়েছে যে তোমাকে একটা বিন্দু বলেছে -2,1 আর একটা বলেছে মনে করো 3,-5। এরকম তোমাকে দুটি বিন্দু দিয়ে দিয়েছে, বলেছে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব তুমি নির্ণয় করো। তাহলে এই জায়গায় আমরা এটা সেই বিন্দু ধরে নিলাম এ বিন্দু আর এই বিন্দুটা ধরে নিলাম বি বিন্দু। তাহলে এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স এর থেকে এক্স বিয়োগ, যেদিক খুশি তুমি বিয়োগ করতে পারো, বিয়োগ তোমার পছন্দ মতন। কেন? দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে অবশ্যই লেখা যায় বি মাইনাস এ তার হোল স্কোয়ার। এই জায়গা তো আমাদের হোল স্কোয়ার রয়েছে না ভাই, তাহলে পরে এটা আমরা চেঞ্জ করে যেমন খুশি লিখতে পারি। অর্থাৎ 5 - 2 তার স্কোয়ার করলে কত হয়? 3 তার স্কোয়ার মানে 9। আবার যদি কেউ 2 - 5 করে তার স্কোয়ার যদি করে তাহলে -3 তার স্কোয়ার, তাহলে সেটা মানেও কিন্তু 9 হয়। তাহলে বিয়োগ তুমি যেদিক খুশি করতে পারো, কোনো আপত্তি নেই। তাহলে এই জায়গায় আমরা রয়েছে -2 আর এই জায়গায় রয়েছে -3। তাহলে এই যে -2 বসালাম, বিয়োগ করতে হয় জন্য বিয়োগ দিলাম, এই জায়গায় 3 রয়েছে জন্য 3 দিলাম তার স্কোয়ার প্লাস এই জায়গায় রয়েছে 1, এই জায়গায় রয়েছে কি বিয়োগ। আমার আগে একটা বিয়োগ তো দিতে হয়, সূত্রে একটা বিয়োগ দিতে হয়, কারণ এই যে সূত্রে তো আমাদের সবসময় যেন একটা বিয়োগ দিতে হয়। তাহলে আমি যে 1 লিখেছি, বিয়োগ দিলাম, এখানে আবার একটা বিয়োগ 5 রয়েছে, তাহলে যোগ 5 হয়ে গেল তার স্কোয়ার হলো। তাহলে এটাকে আমরা বলতে পারি 2 -2 আর -3 মানে -5 আর -5 তার স্কোয়ার প্লাস হয় তার স্কোয়ার। -5 এর স্কোয়ার মানে 25, মাইনাসের মাথায় জোড় সংখ্যা থাকলে সেটা সবসময় যেন পজিটিভ হয়ে যায়। আর 6 এর স্কোয়ার মানে 36। তাহলে এটা যোগ করলে হয় 6 আর 5 11 এর 1 হাতে থাকে 1, 3 আর 2 5 আর কে 6, তাহলে রুট ওভার 61 একক। ক্লিয়ার কথাটা? তাহলে এইটা যদি এইভাবে না করে কেউ অন্যভাবে করতো তাহলে উত্তরটা কি হতো আমরা একটু চেক করে দেখি যে একই হতো কিনা। আমি এই দিক থেকে তো এইদিকে বিয়োগ করছি, কেউ যদি এই দিক থেকে এইদিকে বিয়োগ করে তাহলে কি হবে? দেখো সেই এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 রয়েছে দিলাম, একটা বিয়োগ বসিয়ে নেবে, সব সময় যেন আগে একটা বিয়োগ বসিয়ে নেবে। আর এই জায়গা রয়েছে -2, তাহলে দুটো বিয়োগ মানে প্লাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস তার স্কোয়ার। এই জায়গা রয়েছে কত? -5, তাহলে -5 বসালাম, একটা বিয়োগ বসাতে হয়, আর এই জায়গা রয়েছে 1 হলো তার স্কোয়ার। তাহলে আমি এই জায়গাও বলতে পারি কি রুট ওভার 3 আর 2 5 তার স্কোয়ার আর প্লাস -5 - 1 মানে -6 তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বলতে পারি 25 প্লাস 36, যেটা মানে হলো রুট ওভার 61। তাহলে এর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বিয়োগ তুমি যেদিক খুশি করতে পারো, কোনো আপত্তি নেই, তুমি যেদিক খুশি বিয়োগ করো, বিয়োগ করলে পারেই হবে, ওকে। কিন্তু বিয়োগের সময় যেন কোনো ভুল না হয়, এইটা একটু খেয়াল রাখতে হবে তোমাকে। তাহলে আমি আশা করবো আমার ছোট্ট ভাই বোনরা বুঝে গিয়েছো কিভাবে অঙ্কগুলো করতে হবে, বা এই চ্যাপ্টারে এটা ছাড়া আর কোনো সূত্র নেই, এই একটা জিনিসই আমাদের বুঝতে হবে। তাহলে এবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক দেখি কে আগে কমেন্টে জানাতে পারে। আমি একটা অঙ্ক এখানে দেবো, যে আগে পারবে সে কমেন্টে জানাবে যে কত উত্তর হবে এটার। যে আমি যদি বলি -1, -2 বিন্দু থেকে 1, 2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো, দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখি কে পারে এটা, এই অঙ্কটা আমাকে একটু করে দেখাবে কিন্তু, যে পারে আমি দেখবো নিচে কে সবার আগে কমেন্টে উত্তরটা জানাচ্ছে। এটা এক্ষুনি তোমাদের কাজ রইলো, দরকার হলে ভিডিওটা পজ করে এটা আমাকে জানাও কে আগে পারে, সঠিক উত্তরটা কিন্তু আমি দেখে নেব। চলো এরপরে আরেকটা থিওরি তোমাদের আমি শেখাই। দেখো এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জানতে হবে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। যদি কোনো সময় এই জাতীয় কোনো সমীকরণ দেখো তাহলে সবসময় যেন মনে রাখবে এটা একটা সরল রেখাকে প্রকাশ করে। কি বললাম কথাটা? সরল রেখা। উদাহরণ দিই, মনে করো রয়েছে 2x প্লাস 5y
প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স আর ওয়াই জাতীয় রাশি আর সামনে কিছু সংখ্যা টংখ্যা আছে। এই জাতীয় কোনো সমীকরণ যদি থাকে তাহলে সেটা সর্বদা একটা সরলরেখার সমীকরণকে প্রকাশ করবে। একটা ভাষা তোমরা লিখে নাও কি, যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ সর্বদা একটি সরলরেখাকে প্রকাশ করে। এই কথাটা কিন্তু একটু মনে রাখবে তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। যদি কোনো সময় দুটো চল থাকে, যে এক্স আর ওয়াই এরকম দুটো চল থাকে এবং এদের ঘাত অর্থাৎ মাথায় একের বেশি থাকতে পারবে না, দেখো এক এক করে আছে, একের বেশি থাকতে পারবে না, একঘাত সমীকরণ সর্বদা একটা সরল রেখাকেই কিন্তু এটা প্রকাশ করে। এই কথাটা কিন্তু মনে রেখে দেবে। ওকে, এবার এই যে সরল রেখার সমীকরণটা আমরা বললাম, এটা নিয়ে আমাদের আরো একটু ডিটেলসে কিছু জিনিস জানতে হবে। তাহলে এটা তোমরা লিখে নিয়েছো, আমি একটু সামনের দিকে এগিয়ে তোমাদের এক এক করে বুঝিয়ে দেবো সমস্ত কিছু। দেখো, সরলরেখার বিভিন্ন রূপ হয়, সেই রূপগুলো আমি এক এক করে তোমাদের প্রথম শেখাই। সর্বপ্রথম একটা সরলরেখা, সেটা কি y mx + c, এটা একটা সরলরেখার সমীকরণ। আগেরটাও কিন্তু সরলরেখার সমীকরণ লিখেছি, এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। কি সমীকরণ এটা? সরলরেখার সাধারণ সমীকরণ। এক এক করে সরলরেখার বিভিন্ন রূপ হয় বললাম না, তোমরা এই নামগুলো কিন্তু লিখে নেবে। এটা হলো সরলরেখার সাধারণ সমীকরণ। এই যে জিনিসটা আমি লিখেছি, এটাকে বলা হয় ছেদিতাংশ প্রবণতা আকার। নামগুলো ছেদিতাংশ প্রবণতা আকার। ওকে, এটা দেখতে কেমন হবে? এটা যদি আমি এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি আঁকি, তাহলে এই সরল রেখাটা দেখতে হবে যে হলুদ কালার দিয়ে আমি এঁকে দেখাচ্ছি, এই যে এইটা হবে এই সরল রেখা দেখতে। এই যে এই সরল রেখাটাকে দেখতে এরকম হবে, যেখানে সি কোণটুকু এই যে ওয়াই অক্ষকে কতটা দূরত্বে ও ছেদ করেছে, ওয়াই অক্ষকে মনে করো এই যে সি একক দূরত্বে ও ছেদ করেছে। আর এই কোণটার নাম যদি এ কোণ হয়, তাহলে পরে একটা শব্দ, এটা ক্লাস 10 গিয়ে তোমরা শিখবে, ট্যান এ, এটাকে বলা হয় প্রবণতা। কি বলা হয়? প্রবণতা। আর এটাকে এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই যে এমটা লিখেছি, এমটা হলো প্রবণতা, যেটা ক্লাস 10 গিয়ে এই ট্যান জিনিসটা কি ক্লাস 10 গিয়ে তোমরা শিখবে। আপাতত মনে রাখবে যে ট্যান থিটা, এক্স্যাক্টলি এর নামটা বলা হয় ট্যান, এই অক্ষরটার নাম হচ্ছে থিটা, থয়রসি টয়কারেটা থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এটাকেই বলা হয় প্রবণতা। আর একটু যদি অ্যাডভান্স লেভেলের শেখো তাহলে আমি বলে দিই, এটাকে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডেরিভেটিভ বলা হয়। যারা সায়েন্স নিয়ে পড়বে 11-12 তারা শিখবে, ডেরিভেটিভ বলা হয় এটাকেই। আবার বুঝা গেছে, স্পর্শকের ডেরিভেটিভ। এবার এর সঙ্গে সিমিলার লিখে আমি তোমাদের একটা অঙ্ক বুঝিয়ে দিই। মনে করো কোনো একটা জায়গায় লেখা রয়েছে 2x + 3y + 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে 3y ইজ ইকুয়াল টু -2x - 9। তাহলে y ইজ ইকুয়াল টু বলতে পারি -2/3x আর -9/3 মানে 3। কেন? এই 3 দিয়ে সবাইকে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 3 দিয়ে একে ভাগ করলে 2/3, 3 দিয়ে একে ভাগ করলে 3, -9/3 মানে -3। এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমি কি লিখেছি। তাহলে এইবার যদি তোমার এর ছবিটা আঁকো, তাহলে এই জায়গায় আমি এই যে x অক্ষ আর y অক্ষ এঁকে নিলাম। ওকে, y অক্ষকে এই যে ধ্রুবক পথটা একা একা যে থাকবে সেটা সবসময় ছেদ করে। তাহলে এই জায়গায় ধ্রুবক পথ যেটা রয়েছে সেটা কিরকম রয়েছে? -3। তাহলে y অক্ষকে -3 বিন্দুতে ছেদ করবে। -3 বিন্দু কোন জায়গায়? এই নিচের দিকে এরকম আছে। ওকে, আর এই যে সামনে যেটা রয়েছে এটা হলো প্রবণতা। তাহলে এই সরলরেখা দেখতে হবে এরকম। এই যে ওই জায়গা ওর উপর দিয়ে গেল না, তোমরা ভেবে নাও যে ওর উপর দিয়ে চলে গিয়েছে। ওকে, তাহলে এই সরলরেখা দেখতে হবে এরকম। আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো তোমাকে বলেছে 2x + 5y - 9 ধরো 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলা যাবে 5y ইজ ইকুয়াল টু -2x আর এখানে রয়েছে +7, মানে এই দুটো ওইদিকে নিয়ে গেছি সমান সমানের। তাহলে y ইজ ইকুয়াল টু 5 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, 5 দিয়ে ভাগ করলে 2/5x আর 5 দিয়ে ভাগ করলে 7/5। তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে এই যে y অক্ষকে পজিটিভ 5/7 মানে একটু একের বেশি 1 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে 1 পয়েন্ট সামথিং এককে ও সেট করেছে, তাহলে একের বেশি পজিটিভ দিকে সেট করেছে। আর এইটা রয়েছে নেগেটিভ, যদি কখনো নেগেটিভ হয় তাহলে এইভাবে যাই,
আর যদি এই জায়গা পজিটিভ থাকে তাহলে এইভাবে যায়, এই কথাটাও কিন্তু একটু মনে রেখে দেবে। যদি নেগেটিভ থাকে তাহলে এইভাবে যাবে, আর পজিটিভ থাকলে এইভাবে যাবে। কেন যাবে এটা একটু 11-এ গিয়ে তোমরা বুঝতে পারবে, এখন এত যদি গভীর জিনিস আমি তোমাদের বলি তাহলে মাথার উপর দিয়ে উঠে যাবে সব। আপাতত এটা শিখে নাও যে নেগেটিভ হলে কালার চেঞ্জ করে আমি বলছি যে কোন কালার হবে। যদি নেগেটিভ হয় তাহলে হলুদ কালারের মতো ওই সাইড দিয়ে যাবে, আরেকবার দেখিয়ে দিচ্ছি দরকার হলে। যদি নেগেটিভ হয়, এই জায়গা যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকলে সেটা এইভাবে যায়, আর যদি পজিটিভ থাকে তাহলে সাদা কালার দিয়ে সেটা দেখাচ্ছি, পজিটিভ থাকলে সেটা এইভাবে যাবে। এই হলো ওই সরলরেখা দেখতে। প্রথম দেখতে হবে কিভাবে সেট করেছে কতটা, পজিটিভ না নেগেটিভ। পজিটিভ দিকের জন্য পজিটিভ দিকে আমি একটা মান নিলাম, তারপর দেখলাম এখানে নেগেটিভ নাকি, নেগেটিভ হলে হলুদ কালারের মতো ভাবে যাবে, আর পজিটিভ হলে সাদা কালারের মতো যাবে। ওকে, তাহলে সরলরেখার একটা রূপ দেখলাম, y = mx + c। এটা একটু মনে রেখে দেবে কিন্তু, y = mx + c। আচ্ছা, এবার এই জিনিসটা আমাদের কোন জায়গায় কাজে লাগবে সেটাও আমরা একটু শিখে নিই। ধরো কোনো একটা জায়গায় এরকম রয়েছে যে y = mx + c, আবার লিখছি। এই সরলরেখার সমীকরণ সাধারণত আমি তোমাকে এইভাবেই তো শিখিয়েছি, সেটা বিভিন্ন রূপ হতে পারে। আচ্ছা, এই সি জিনিসটা কি বলেছিলাম, সি জিনিসটা এইটুকু বলেছিলাম তো, সি এর মান 1 2 3 যা খুশি হতে পারে। ধরো সি এর মান কমে গেল কিছুটা, তাহলে এই জায়গাতে যাবে। সি এর মান আরো কমে গেল, এই জায়গাতে যাবে। সি এর মান মনে করো নেই, তাহলে এই জায়গাতে পাস হয়ে যাবে সেটা। তাহলে সি এর মান নেই মানে কি, সেটা 0 হয়ে গেছে। তাহলে y = mx, সি যদি 0 হয় তাহলে y = mx। তাহলে এই রাশিটাই দেখো শুধু x আর y আছে, অন্য কোনো কিছু আছে কি? তাহলে x আর y যদি কোনো জায়গায় থাকে তাহলে সেটা মূল বিন্দুগামী, এই দেখো মূল বিন্দু, অর্থাৎ 0 0 দিয়ে চলে গেছে। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কিন্তু এটা। এই কথাটা যেন মনে থাকে। কি বললাম, যদি কোনো একটা জায়গায় শুধুমাত্র x আর y জাতীয় রাশি থাকে আর কিচ্ছু নেই, উদাহরণ মনে করো 2x + 9y = 0, শুধু x আর y আছে, কোনো ধ্রুবক সংখ্যা নেই, ডান দিকে শুধু 0 আছে, তাহলে এই সমীকরণ সর্বদা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। ইম্পর্টেন্ট কথা, এটা নোট করবে। কেমন, মনে করো কোনো একটা জায়গায় রয়েছে 5x + 11y = 0, এই জাতীয় সরলরেখা সর্বদা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। ওকে, মনে থাকবে তো? আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস এবার আমি তোমাদের শেখাবো, এটা একটু লিখে নাও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও, এক্ষুনি আমি তার উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, চলো আমরা আরেকটা জিনিস শিখবো এবার। আচ্ছা, এবার একটা সরলরেখার সমীকরণ, সেটা হলো x/a + y/b = 1। এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। দেখো প্রথম থেকেই দেখাই, আমি সর্বপ্রথম শিখিয়েছি তোমাদের কোনটা, এটাও একটা সরলরেখার সমীকরণ। তারপর শিখিয়েছি এটাও সরলরেখার সমীকরণ। তারপর শিখিয়েছি কোনটা, তারপর এখন শেখাতে চলেছি এটাও সরলরেখার সমীকরণ। কেমন, তুমি মনে করো যখন স্কুলে যাও তখন একটা সাজে যাও, বিয়ে বাড়িতে গেলে আরেকটা সাজে যাও, তখন বাড়িতে বসে থাকো তখন আরেকটা সাজে থাকো, ঠিক সেরকমই একটা সরলরেখা বিভিন্ন রূপে দেওয়া যায়। ওকে, এটা দেখতে কেমন হবে আমি সেটা আগে আঁকি, তারপর বুঝিয়ে দেবো এক এক করে। x এর নিচে রয়েছে কত, a, তাহলে x অক্ষকে a একক দূরত্বে ছেদ করবে। তাহলে a একক দূরত্বে ছেদ করলে এই বিন্দুটা অবশ্যই কি হবে, a, 0 হবে। y এর নিচে রয়েছে কত, b, তাহলে এই জায়গায় একটা বিন্দু রয়েছে, y অক্ষকেও b একক দূরত্বে ছেদ করবে, তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা অবশ্যই 0, b হবে। তাহলে এই সরলরেখা দেখতে হবে এরকম, এই যে এই দুটো বিন্দু দিয়েও পাস করবে। ওকে, তাহলে এই সরলরেখা দেখতে হবে এরকম। কেমন, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। মনে করো রয়েছে 2x + 3y + 6 = 0। তাহলে এই জায়গা থেকে আমি যদি দেখি যে 2x + 3y = +6, ওইদিকে গেলে -6। ডান দিকে আমার কত রয়েছে, 1 বানাতে হলে এই জায়গা কত দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে। তাহলে সবাইকে, প্রত্যেকটা এলিমেন্টকে -6 দিয়ে ভাগ করব। 2x/-6 + 3y/-6 = -6/-6। কাটাকাটি করলে x/-3 + y/-2 = 1। তাহলে এই সরলরেখা দেখতে কেমন হবে, দেখো x অক্ষকে কোথায় ছেদ করেছে, -3, তাহলে -3 এই দিকে অবশ্যই অবস্থিত। y অক্ষকে কোথায় ছেদ করেছে, -2, সেই বেচারা নিশ্চয়ই নিচের দিকে অবস্থিত। x নেগেটিভ কোন দিকে, বাঁ দিকে, আর y নেগেটিভ কোন দিকে, নিচের দিকে। তাহলে এই দুই বিন্দু দিয়ে চলে যাবে সরলরেখাটা, এই যে এই হলো সেই সরলরেখার চিত্র। এবার এটা আমি তোমাদের কেন শিখিয়েছি সেটা একটু বোঝাই। অনেক সময় এরকম একটা সরলরেখার সমীকরণ দিয়ে আমাদের বলে দেওয়া থাকে এই সরলরেখার সমীকরণটি
অক্ষ দুটির সঙ্গে, এই যে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু সচরাচর ভীষণ পরিমাণে আসে, সেই জন্য আমি এই রূপটা তোমাদের শিখিয়ে দিয়েছি। এবার এটা কিভাবে সমাধান করব? দেখো আমি অবশ্যই দেখলাম এক্স এর নিচে রয়েছে 3 মানে -3 আর ওয়াই এর নিচে রয়েছে -2, তাই তো? তাহলে এই ত্রিভুজটা যদি এটা ও হয়, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এইভাবে ভাষাটা লিখবে খাতায়, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেটা? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি। ভূমি এখানে কত রয়েছে? ভূমি এখানে রয়েছে 3 একক ইন্টু উচ্চতা। উচ্চতা কত রয়েছে? 2 একক। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ, 2 2 কেটে দিলাম, তাহলে এখানে পড়ে রইল শুধুমাত্র 3 বর্গ একক। ক্লিয়ার কথাটা? 3 বর্গ একক। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এখানে রয়েছে 3 বর্গ একক। এই জাতীয় অঙ্ক করার জন্য আমাদের এই রূপটা খুব ইউজফুল, এবং এটা আমরা ব্যবহার করলে খুব দ্রুতই অঙ্কটা করতে পারবো এবং নির্ভুল করতে পারবো, সেই জন্যই আমি এটা তোমাদের শিখিয়ে দিয়েছি। ওকে, এবার আমি তোমাদের একটা অঙ্ক দেবো, সেই অঙ্কটাও তোমরা অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাবে যে কে এটার অ্যান্সার কত হবে, কে আগে করতে পারে সেটাও আমি দেখবো। আগেরটাও কিন্তু আমি দেখেছি, এটা কে করতে পারে আগে আমি সেটা দেখবো। দেখো, ধরো কোন একটা জায়গা রয়েছে 4x + 3y -12 = 0। এই ত্রিভুজটা, সরি, এই সরল রেখাটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক হবে? দ্রুত জানাও আমাকে, কে জানাতে পারে আগে আমি তাই দেখবো, দেখি কে আগে পারে। ওকে, চলো এরপরে আমি আরেকটা জিনিস শিখবো এক এক করে। প্রত্যেকটা জিনিস যেটা আমি তোমাদের বলছি খাতায় নোট করবে, খুব গুরুত্বপূর্ণ ডেটাই আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আগে থিওরিটা ভালো করে শিখে নিই, তারপর ক্লাসে অঙ্ক যা আছে সব শেখাবো, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আগে থিওরিটা আমরা শিখে নিই ভালোভাবে, তাই না? থিওরি জানলে পরে আমরা তো অবশ্যই অঙ্ক করতে পারবো। তোমার বাড়িতে মনে করো মাংস রয়েছে, ডাল রয়েছে, চাল রয়েছে, সবকিছু রয়েছে। তুমি যদি জানো যে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, তাহলে তুমি নিশ্চয়ই রান্না করে খেতে পারবে। ঠিক সেরকমই অঙ্ক কিভাবে করতে হয় বা অঙ্কের মূল ডেটা কি সেটা যদি তোমরা জানো, তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্ক সব কিছু পারবে। এই জন্য আগে ডেটাগুলো আমরা শিখে নিই ভালোভাবে। ওকে, চলো সামনের দিকে এগোবো এবার। দেখো, এবার যেটা আমাদের শিখতে হবে সেটা হলো এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ ভালো করে বুঝবে, আমি থিওরি বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু তোমাদের। মনে করো এই জায়গায় রয়েছে আমাদের সেই কোঅর্ডিনেট এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা হলো ওয়াই, এটা হলো ও, এটা হলো ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটি অক্ষ। একটা কথা খাতায় লেখো, আমি মুখে বলছি। কোনো একটা বস্তুর বা কোনো একটা জিনিসের বা কোনো একটা ম্যাটেরিয়ালসের যদি সমীকরণ নির্ণয় করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হয় ওই জায়গায় কোন জিনিস আনচেঞ্জেবল আছে। সবসময় যেন খেয়াল করবো কি, ওই জায়গায় কোন জিনিসটা আনচেঞ্জেবল আছে, যেটা কোনো সময় চেঞ্জ হচ্ছে না। এটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে ওই যেটা জিনিসটা চেঞ্জ হচ্ছে না ওটাই হলো ওর সমীকরণ। ভাষাটা কি বললাম আমি এবার বুঝিয়ে দিই। এই যে এক্স অক্ষ তুমি দেখছো, এক্স অক্ষের উপর দেখো এই দিকে সমস্ত বিন্দু এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান কত? 0। কেন? এই জায়গায় একটা ঘর আঁকি তাহলে ভালো বুঝতে পারবে। এই যে ঘরগুলো আঁকলাম, এই বিন্দুটা -1, ওয়াই এর মান 0, এই বিন্দুটা -2, ওয়াই এর মান 0, এই বিন্দুটা -3, ওয়াই এর মান 0, -4, ওয়াই এর মান 0। ডান দিকে যাই, +1, ওয়াই তো নড়াচড়া করছে না, তাহলে ওয়াই এর মান 0, +2, ওয়াই এর মান 0, +3, ওয়াই এর মান 0। তাহলে আমি কি বলতে পারি এক্স অক্ষের উপর সমস্ত জায়গায় ওয়াই এর মান কত হবে? 0 হবে। তাহলে এই যে যে জিনিসটা বললাম y = 0 হবে, কোন জায়গায় হবে? এক্স অক্ষের উপর। তাহলে এই y = 0 এটি এটি এক্স অক্ষের সমীকরণ, এটি এক্স অক্ষের সমীকরণ। ক্লিয়ার কথাটা? তাহলে এক্স অক্ষের সমীকরণ কি হবে? y = 0। আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। y = 0 কেন হবে? এক্স অক্ষের সমস্ত জায়গায় y এর মান 0, এই জন্য y = 0 এক্স অক্ষের সমীকরণ। এবার ধরো এক্স অক্ষের সমীকরণ না বলে এক্স অক্ষের সমান্তরাল কোনো একটা সরল রেখা দিল, সেটা এরকম উপর দিয়েও যেতে পারে বা নিচ দিয়েও যেতে পারে, যে কোনো জায়গা থেকে এসে জায়গায়। তাহলে দেখো তো এই জায়গায় আমি এই সরল রেখায় পৌঁছাতে হলে দেখো এক্স এর একটা মান নিলাম, ওয়াই এর একটা নির্দিষ্ট মান, এক্স এর একটা মান নিলাম, ওয়াই এর একটা নির্দিষ্ট মান, এক্স এর একটা মান নিলাম, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছি, মান নিলাম একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছি। এই উচ্চতাটা তো সব জায়গায় সমান, এটা কে হলো, এটাও কে হলো, এই জায়গাও কে হলো, এই জায়গাও কে হলো, কে একটা ধ্রুবক ধরে নিয়েছে, আর কিছুই না। তাহলে আমি বলতে পারি এই সরল রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে, এই বিন্দুটা ধরো 1 একক ছিল 1, কে, এই জায়গা ছিল 2, কে,
এই জায়গায় ছিল 3, কে, এই জায়গায় ছিল 4, কে। যদি এই দিকে নিতাম তাহলে সেটা হতো -1, কে, এরকম তো হতো। তাহলে আমি বলতে পারি এই সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দুতে y এর মান কে, তাহলে y = k। এটা হলো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। নোট করবে খাতাটায়, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে আমার প্রিয় ভাই বোন, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো আশা করি, যে কেন x অক্ষের সমীকরণটা y = 0 হলো, আর x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = k কেন হলো। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো আরেকটু ডিস্টার্ব হয় তাহলে একটু ভিডিওটা পিছন দিকে গিয়ে আবার স্টার্ট করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমাদের প্রতি আমার ভরসা আছে, তোমরা অবশ্যই অনেক ভালো ভালো স্টুডেন্ট, এত কমাই স্টুডেন্ট নাকি তোমরা, তোমরা সব পারবে। চলো এবার সামনের দিকে যাই। এবার আমরা শিখবো y অক্ষের সমীকরণ। তাহলে একইভাবে দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। y অক্ষ কোনটা? এটা দেখো, y অক্ষের এই জায়গায় আমি বলতে পারি, এই জায়গায় এই বিন্দুটার ক্ষেত্রে এটা হলো x এর মান 1, সরি y এর মান এখানে 1 আছে, তাহলে এই বিন্দুটা হবে 0,1। কেন? এই জায়গা তো x এর কোনো মান নেই, x মানে ডান দিক অথবা বাঁ দিক, আর y মানে উপর অথবা নিচে। তাহলে এই বিন্দুটাই আমাদের কি আছে, দেখো এই বিন্দুটার ক্ষেত্রে কিন্তু x এর কোনো মান নেই, y এর একটা মান আছে, তাই না? এই যে y, তাহলে আমি বলতে পারি 0,1 এই বিন্দুটা। এই জায়গায় একটা বিন্দু আছে যেটা হলো 0,2, এই জায়গায় একটা বিন্দু আছে যেটা হলো 0,3। সিমিলারলি নিচের দিকে একটা বিন্দু আছে 0,-1, নিচের দিকে আরেকটা বিন্দু আছে 0,-2, এরকম বিন্দু আছে না? তাহলে খেয়াল করে দেখো তো, y অক্ষের উপর প্রতিটা x এর মান কত? 0। তাই জন্য x = 0, এটা হলো এটি y অক্ষের সমীকরণ। কার সমীকরণ? y অক্ষের সমীকরণ। ক্লিয়ার হলো তোমাদের কাছে কথাটা আশা করি। তাহলে y অক্ষের সমীকরণ দেখে নিলাম আমরা। এবার সেই y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ মনে করো এইদিকে আছে। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে x এর মান একটা নির্দিষ্ট এলাম, ধরো এটা k একক, ঠিক আছে, k একক, সেটা নেগেটিভ না পজিটিভ অত ভাবতে হবে না। দেখো এই জায়গা x এর একটা নির্দিষ্ট মান নিলাম। এইভাবে যদি আমি এই বিন্দুটা নিই, তাহলে দেখো x এর একটা নির্দিষ্ট মান, y এর মান মনে করো 1, তাহলে এটা হলো k,1। তারপরে আরেকটা বিন্দু, এটা মনে করো k,2, তারপরে আরেকটা বিন্দু মনে করো k,3। কেন? এই যে k এলাম, 1 উঠলাম, 2 উঠলাম, 3 উঠলাম, সেম ভাবে এই জায়গায় k এলাম আর এই জায়গায় -1 গেলাম, তাই না? তাহলে খেয়াল করে দেখো তো, এই সরলরেখার উপর প্রত্যেকটা জায়গায় x এর মান কত হলো? k। তাহলে x = k। এটি কি? এটি কি হবে? এটি y অক্ষের কি হবে? কি হবে জলদি বলো? y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তাই না? তাহলে এই জিনিসটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি কি দেখলাম? সরলরেখার বিভিন্ন রূপ দেখলাম, এই যে বিভিন্ন রূপ, ছেদিতাংশ, প্রবণতা আকার। তারপর দেখলাম এটাকে বলা হয় ছেদিতাংশ আকার, এই নামটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা হলো ছেদিতাংশ আকার, এটা মনে রেখে দেবে, ওকে? এর নাম হলো ছেদিতাংশ আকার। এটা কোন কাজে ইউজ করব? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করব বিশেষ করে। তারপর আমরা শিখলাম x অক্ষের সমীকরণ, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, y অক্ষের সমীকরণ, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তাই না? একদম সহজ ছিল কিন্তু আমাদের এই জিনিসগুলো, তাই না? সবাই লিখে নিয়েছে তো? চলো এবার সামনের দিকে এগোবো আমরা। আচ্ছা দেখো, এবার আমি তোমাদের একটা প্রশ্ন দিই। ধরো কোনো একটা জায়গায় লেখা রয়েছে ax plus b = 0। তোমাকে বলা হলো এই সরলরেখাটা কেমন। দেখো এই জায়গা থেকে আমি বলতে পারি ax = -b, সেখান থেকে বলতে পারি x -b/a। যদি কোনো জায়গায় x সামথিং রয়েছে আর কিচ্ছু নেই, x সামথিং, ভাষাটা লিখে নেবে, x সামথিং, তাহলে সেক্ষেত্রে সেটা হয় y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল হলো। আর যদি কোনো জায়গায় তুমি y সামথিং পাও, y সামথিং, তাহলে সেটা হবে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল
সমান্তরাল হলো। আর কোন জায়গায় y ইকুয়াল টু যদি 0 পাও সেটা x অক্ষেরই সমীকরণ হবে, আর x ইকুয়াল টু 0 পেলে y অক্ষেরই সমীকরণ হবে। ভালো করে ভাষাটা বুঝবে। x ইকুয়াল টু সামথিং এটা y অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু সামথিং এটা x অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু 0 x অক্ষেরই সমীকরণ, আর x ইকুয়াল টু 0 y অক্ষের সমীকরণ, যেটা একটু আগে আমি তোমাদের বোঝালাম। ওকে, ধরো তোমাকে এবার একটা উদাহরণ আমি দিই। কেমন উদাহরণ? ধরো এই জায়গায় একটা উদাহরণ আমি লেখার চেষ্টা করছি, যে তোমাকে একটা জায়গায় বললো 2x প্লাস 3 এটা কিসের সমীকরণ। দেখো এই জায়গা থেকে শুধুমাত্র x এর মানই পাওয়া যাচ্ছে কত, -3, তাহলে সেখান থেকে পাওয়া যায় -3/2, তাহলে x ইকুয়াল টু সামথিং এটাকে বলা হবে y অক্ষের সমান্তরাল। কোন একটা জায়গায় ধরো রয়েছে এরকম যে 2 প্লাস 3y ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে 3y ইকুয়াল টু -2 আর y ইকুয়াল টু -2/3, তাহলে y ইকুয়াল টু সামথিং এটা x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো মোটামুটি বুঝে নিয়েছি। চলো তাহলে এবার আমরা শুরু করি। আমাদের টেক্সট বুকে যে অঙ্কগুলো আছে, সবাই টেক্সট বুকটা ওপেন করবে। টেক্সট বুকে যে অঙ্কগুলো আছে সেগুলো এবার আমরা করার চেষ্টা করব। আমাদের যে ক্লাস 9 এর বুকটা আছে তার কোষে দেখি 4 তোমরা বের করো। যার প্রথম প্রশ্ন হলো মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু, আচ্ছা মূল বিন্দু জিনিসটা কি? মূল বিন্দু হলো আমাদের এই যে বিন্দুটা, এর নাম হচ্ছে মূল বিন্দু। ওকে, এর স্থানাঙ্ক কত হয় 0,0, এই কথাটা যেন মনে থাকে। মূল বিন্দুর মান কত 0,0, একে ইংলিশে বলা হয় অরিজিন। অরিজিন ইংলিশে বলা হয় অরিজিন, বাংলায় বলা হয় মূল বিন্দু। এর মান কত 0,0। তাহলে তোমাকে বলেছে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করো, তাহলে আমি এর সাইডে লিখে নিলাম মূল বিন্দু কত 0,0। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা কি কঠিন ব্যাপার? এই অঙ্ক তো একটু আগে আমরা শিখে এসেছি কিভাবে অঙ্কটা করব। দেখো এই সাইডে লিখে নিলাম যে জায়গা লিখলাম যে মূল বিন্দুটি হলো 0,0। তাহলে এই জায়গায় লিখলাম 0,0 এর নাম দিলাম ও বিন্দু, আর এর নাম দিলাম এ বিন্দু। তাহলে এই জায়গায় লিখবো ও এ ইকুয়াল টু √, মনে পড়ে কি বলেছিলাম, x এর থেকে x বিয়োগ 7 থেকে x মানে 0, 7 থেকে 0 বাদ তার স্কোয়ার, প্লাস -24 তার থেকে আবার 0 বাদ এটা তার স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি 7 থেকে 0 বাদ দিলে 7 থাকে তার স্কোয়ার করলে হয় 49, প্লাস -24 থেকে 0 বাদ দিলে -24 তার স্কোয়ার করলে পরে হয় 576। তাহলে এই দুটো ভেতরে যোগ করলে হয় 625, আর 625 এর √, করলে কত হয় 25। তাহলে এই মূল বিন্দু থেকে ওই বিন্দু তার দূরত্ব কত হলো 25 একক। এই জায়গায় অনেকে রুট বসিয়ে দেয়, রুট বসালে কিন্তু অঙ্কটা ভুল, এটা যেন মনে থাকে, শুধুমাত্র 25 একক। ওকে, আচ্ছা এই অঙ্কগুলো করতে হলে আমাদের একটা জিনিস লাগবে, অর্থাৎ বর্গ সংখ্যাগুলো লাগবে। সাইডে আমি বর্গ সংখ্যাগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে। 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 2, 4, 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25, 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36, 7 এর স্কোয়ার মানে 49, 8 এর স্কোয়ার মানে 64, 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81, 10 এর স্কোয়ার মানে হচ্ছে 100, 11 এর স্কোয়ার মানে হচ্ছে 121, 12 এর স্কোয়ার মানে হচ্ছে 144, 13 এর স্কোয়ার মানে হচ্ছে 169, 14 এর স্কোয়ার মানে হচ্ছে 196, 15 এর স্কোয়ার মানে হচ্ছে 225। এই জায়গা ধরলো না, পরের পেজে আমি লিখছি, তোমরা খাতায় একটু লিখে নেবে। লিখছি 16 এর স্কোয়ার মানে হচ্ছে 256, 17 এর স্কোয়ার মানে হচ্ছে 289, 18 এর স্কোয়ার এটা মানে হচ্ছে 324, 19 এর স্কোয়ার এটা মানে হচ্ছে 300, তাহলে 19 এর স্কোয়ার মানে হচ্ছে 361, 20 এর স্কোয়ার এটা মানে হচ্ছে 400, আর 21 এর স্কোয়ার মানে হচ্ছে 441, 22 এর স্কোয়ার এটা মানে 484, 23 এর স্কোয়ার এটা মানে হচ্ছে স্কোয়ার মানে 529, 24 এর স্কোয়ার এটা মানে হচ্ছে 576, 25 এর স্কোয়ার এটা মানে 625, 26 এর স্কোয়ার এটা মানে 676, আর ধরলো না এই জায়গাতে লিখছি আবার 27 এর স্কোয়ার, কোন কোন জায়গাতে লিখছি তাই না। 27 এর স্কোয়ার এটা মানে হচ্ছে 729, 28 এর স্কোয়ার মানে হচ্ছে 784, 29 এর স্কোয়ার এটা 841, আর 30 এর স্কোয়ার মানে হচ্ছে
900। নাও এর মাথায়ও লিখে দিলাম। এই পর্যন্ত স্কোয়ার নাম্বার তোমাদের মনে রাখতে হবে। কি কি? এই যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বারগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা রুট ওভারও জলদি করতে পারবে এবং স্কোয়ারও জলদি করতে পারবে। আর এই চ্যাপ্টারে যেহেতু তোমাদের স্কোয়ারের দরকার হচ্ছে, তাহলে এইগুলো আমি আশা করি তোমরা মনে রাখতে হবে এবং মনে রাখলে তোমাদের জন্যই সুবিধা হবে। ওকে, চলো তাহলে এবার এই অঙ্কটা প্রথমে দেখলাম, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্ক দেখে কিন্তু এ ভীষণ হাসা হাসছে। 2 নম্বর অঙ্কতে কি বলেছে? মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করে। তাহলে এই ক্ষেত্রেও মূল বিন্দুটা কত? 0,0। তাহলে মূল বিন্দুর নাম ও ধরলাম আর এটাকে ধরলাম এ। তাহলে ও এ ইজুগাল টু আমি কি বলতে পারি? √3 - 0। 3 - 0 তার স্কোয়ার প্লাস -4 ছিল দিলাম, আবার একটা মাইনাস দিতে হয় আর এই একটা 0 রইল তার স্কোয়ার। 3 ছিল তাই 3 দিলাম। x এর থেকে x বিয়োগ, তুমি এই দিকে বিয়োগ করবে না এইদিকে বিয়োগ করবে সেটা তোমার ব্যাপার, তুমি যেদিক খুশি বিয়োগ করতে পারো। তো আমি এইদিকে বিয়োগ করলাম। 3 - 0 মানে এই যে রইলো, আর -4 লিখলাম, মাইনাস আবার 0 লিখলাম তার স্কোয়ার। তাহলে 3 - 0 মানে 3, তার স্কোয়ার করলে হয় 9। -4 - 0, তাহলে -4 এর স্কোয়ার করলে হয় 16। মাইনাসের স্কোয়ার মানে সব প্লাস হয়ে যায়। ওকে, অর্থাৎ মাইনাসের মাথায় যদি জোড় সংখ্যা থাকে সব পজিটিভ হয়ে যায়। তাহলে এই জায়গায় রইলো কি 25, আর 25 মানে 5 একক। একদম সহজ অঙ্ক। তাহলে তুমি যে হাসছিলে দেখেছো, তোমার হাসির জবাব কিন্তু আমরা দিয়ে দিয়েছি। অঙ্ক আমাদের কাছেও কঠিন নয়, তুমি একা পারো নাকি? আমরাও পারি। দেখো পরের অঙ্কটা দেখি এবার আমরা। পরের অঙ্কটা কি রয়েছে আমাদের? দেখো পরের অঙ্কটা রয়েছে আমাদের এই যে বলেছে মূল বিন্দু থেকে, এই জায়গায়ও আমাদের বের করতে হবে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করি। তাহলে এই জায়গায় আমরা ধরে নিলাম মূল বিন্দুটা হলো 0,0, এর নাম ধরলাম ও আর এর নাম ধরলাম এ। তাহলে এই জায়গায় আমাদের ও এ ইজুগাল টু, ভালো করে বুঝবে কিভাবে অঙ্কটা করছি। এই যে এটা থেকে এটা বিয়োগ, তাহলে a প্লাস বি মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি মাইনাস 0 তার হোল স্কোয়ার। এভাবেই লিখতে হবে। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব এই যে এটার থেকে 0 বাদ, এই যে লিখেছি, এটার থেকে 0 বাদ, এই যে লিখেছি। তাহলে এটাকে আরেক লাইন আমি লিখে নিই, এই যে √a প্লাস বি মাইনাস 0 মানে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 0 তার হোল স্কোয়ার। এটাই তোমরা লিখতে পারি। তাহলে দেখো তো এটা সেই সূত্র পড়েছে নাকি? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, যেটা মানে √, ছিল জন্য তাই দিলাম, √, সূত্রের নয়, √, ছিল তাই দিয়েছি ভাই। a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে 2 * a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা মনে রেখে দেবে। a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে 2 * a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভুল যেন না হয়, মাঝখানে রয়েছে প্লাস, তাই প্লাস, প্লাস মানে বড় বড় সূত্র। আর যদি এটা এরকম হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে সূত্র হয় 4ab। বিয়োগ করলে ছোট হয়, তাই ছোট একটা সূত্র, এইভাবে মনে রেখে দেবে। তাহলে এর অ্যান্সার হলো এত একক। সাইডে কিন্তু একক প্রত্যেকটা অঙ্কে দেবে একক, একক না দিলে কিন্তু তোমাদের মার্ক ফুল পাবে না তোমরা, মনে থাকে যেন এটা। এটা কিন্তু খুব একটা কঠিন কথা নয়, একদম সহজ অঙ্ক ভাই আমি তোমাদের বলছি। চলো সামনের অঙ্কটা এবার আমরা তাহলে করব। সামনের অঙ্কটা কি রয়েছে দেখি। বাহ, বলেছে নিচের বিন্দু যুগলের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে খুবই ভালো কথা, বিন্দু যুগলের মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করি। তাহলে এই জায়গায় আমরা লিখে নিলাম যে ধরি কোনো একটা বিন্দু লিখতে হলে এরকম ক্যাপিটাল অক্ষরে লিখতে হয়, তার সাইডে কোনো সমান সমান না, এরকম সাইডে লিখে দিতে হয়, বুঝা গেছে? আর বি বিন্দু সেটাও 8, এটা কমা হবে 8,3। দাঁড়াও প্রশ্নটা আমি একটু দেখে নিই, ওই জায়গায় কমা হবে, এটা আমার ভুল হয়ে গেছে লেখা, 8,3। ওকে, তাহলে এই জায়গায় লিখবো এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব, এরকম করে ফুল লিখতে হয়, ঠিক আছে? বি বিন্দুর মধ্যে দূরত্ব এ বি ইজুগাল টু √x থেকে x বিয়োগ, তোমার যেদিক পছন্দ তুমি সেই দিক বিয়োগ করবে, তোমার যেদিক বিয়োগ করলে সুবিধা নিজের হচ্ছে সেই দিক থেকে তুমি বিয়োগ করবে। 8 থেকে 5 বিয়োগ করছি, বড় থেকে ছোট বিয়োগ করছি, তার স্কোয়ার প্লাস এইবার করব 7 থেকে 3 বিয়োগ, যেদিক খুশি তুমি বিয়োগ করো, তোমার মন মতো ভাবে তুমি বিয়োগ করবে। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3 তার স্কোয়ার, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4 তার স্কোয়ার। তাহলে 3 এর স্কোয়ার মানে কত হয় 9, আর 4 এর স্কোয়ার করলে কত হয় 16। তাহলে 9 আর 16 যোগ করলে কত হয় 25, 25 এর √ওভার করলে হয় 5 একক। তাহলে অঙ্কটা পেরেছি তোমরা? একদম সহজ না, তাই না বলো? তাহলে তোমরা নিশ্চয়ই পারবে এই জাতীয় অঙ্ক করতে, তাই না? চলো পরের অঙ্কটা আমরা দেখবো এবার। বাহ, পরের অঙ্ক দেখে দেখো প্রচন্ড হাসি পাচ্ছে এর মনে, এত হাসি যে কোথা থেকে এরা পায়। তাহলে তোমাদেরও মনে হয় অঙ্কটা দেখে হাসি পাচ্ছে, তোমরা নিজেরা করে ফেলো তো আমার করার আগে। যেমন করে এই যে ভাষাটা লিখেছি, ধরি এ বিন্দু বি বিন্দু, সেম ভাবে এই জায়গা লিখবে। তাহলে এই জায়গাও ধরি এ বিন্দু হলো 7,0
আর বি বিন্দু হলো 2, -12। তাহলে এ বি ইজুগাল টু, বা ওই যে ভাষাটা আমি বলেছিলাম এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব, সেই ভাষাটাই তুমি লিখতে পারো। তাহলে সেটা মানে √7 -12, 7 - 12 নয়, সরি 2, এক্স থেকে এক্স বিয়োগ, হ্যাঁ তো বলে দিয়েছিলে, কেউ তো বোঝেনি যে আমি ভুল বলেছি, 7 থেকে 2 বিয়োগ তার স্কোয়ার প্লাস এই জায়গা রয়েছে কি 0, তাই 0 দিলাম, বিয়োগ দিতে হয় তাই বিয়োগ দিলাম, এখানে আবার একটা বিয়োগ 12 রয়েছে তাই যোগ 12 হলো। এই জায়গা 7 রয়েছে তাই 7 দিলাম, বিয়োগ দিতে হয় তাই বিয়োগ দিলাম, আর 2 দিলাম। 0 রয়েছে তাই 0 দিলাম, বিয়োগ দিতে হয় তাই আমি একটা বিয়োগ দিয়েছিলাম, তাই না? তাই আমি একটা বিয়োগ দিয়েছিলাম, তারপর এখানে আবার একটা বিয়োগ 12 রয়েছে তাই বিয়োগে বিয়োগে যোগ হয়ে গেল। তাহলে 7 থেকে 2 বিয়োগ হয়ে গেলে কত থাকে? 5, 5 এর স্কোয়ার মানে হয় 25। একবারে লিখে দিয়েছি, 7 থেকে 2 বিয়োগ করলে থাকে 5, 5 এর স্কোয়ার করলে হয় 25। এই জায়গা রয়েছে 12, 12 এর স্কোয়ার করলে পরে কত হয়? 144। তাহলে এই দুটো যোগ করলে আমি বুঝতেই পারছি 169, আর আজকে আমি লিখে দিয়েছি 169 মানে 13 এর স্কোয়ার, তাহলে √ওভার করলে হয় 13 একক। তাহলে অঙ্কটা কি কঠিন ছিল? ছিল না, সেই জন্যই এ এত হাসছে, বুঝা গেছে এর হাসির কারণটা? তো দিয়ে দিয়েছি ওর হাসির জবাব আমরা। চলো পরের অঙ্কটা করবো এবার আমরা। দেখো বলেছে নিচের বিন্দু যুগলের মধ্যে দূরত্ব নির্ণয় করো। একইভাবে এই অঙ্কটাও আমাদের করতে হবে, তাই না? তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করি, সেম ভাবে, আর আমি এটা ভাষা লিখছি না, তোমরা কিন্তু লিখে নেবে। এ বিন্দু আর বি বিন্দু, এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব এ বি ইজুগাল টু, যেমন আগের অঙ্কটাই লিখে দিয়েছিলাম কিন্তু, √ওভার -3/2 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গায় রয়েছে 0, এক্স থেকে এক্স, এক্স এর সঙ্গে ওয়াই মিলাবে না, এক্স হচ্ছে প্রথম সংখ্যা, ওয়াই হচ্ছে দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ তার স্কোয়ার প্লাস দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ, তাহলে একটা বিয়োগ করতে হয়, আর এই জায়গায় আবার একটা বিয়োগ 2 রয়েছে তার স্কোয়ার। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই জায়গা রয়েছে -3/2 -0, 0 তো কোনো দাম থাকে না, তাহলে 3 এর স্কোয়ার করলে হয় 9, 2 এর স্কোয়ার করলে হয় 4 প্লাস এই জায়গা শুধু 2 রয়েছে তাহলে এখানে হয় 4। তাহলে এটা দেখতে পাচ্ছি লসাগু করলে 4 লসাগু হয় 9 + 4 × 4 = 16, তাহলে আমি পেলাম √25/4। তাহলে 25 রুটের বাইরে আসলে আসে 5, আর 4 আসলে আসে 2, তাহলে এত একক। তাহলে এই হয়ে গেছে আমাদের অঙ্ক, একদম পাতি লেভেলের অঙ্ক, কোনো কঠিনতাই আমি দেখতেই পাচ্ছি না, একদম সহজ অঙ্ক, তাই না? চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। বাহ দেখো অঙ্ক দেখে প্রচন্ড হাসি হাসছে, এর হাসির জবাব আমি দিতে চাই কিভাবে? তোমাদের দ্বারা। এই অঙ্কটা আমি করে দেবো না, তোমরা নিজেরা করে দেখো দেখি, দ্রুত করে আমাকে কমেন্টে জানাও যে এর উত্তরটা কত হবে। এটা আমি করে দেবই না, তোমরা জলদি করে আমাকে দেখাও কত হবে উত্তর। ওকে চলো আমরা পরের অঙ্কটাই যাব। না কাউকে বলবে না, চুপি সেরে আমি অঙ্কটা করে দিচ্ছি, বাকি যারা অঙ্ক করছে তারা করতে থাকুন নিজেদের মতন, ঠিক আছে? দেখো কিভাবে করব অঙ্কটা, সেই একইভাবে এই জায়গা এ, এই জায়গা হলো বি, চুপি চুপি আমরা নিজেরা লিখে নিই, যারা করছে নিজেরা করুক। এ বি ইজুগাল টু বলতে পারি √3 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গা আবার একটা বিয়োগ 2 রয়েছে তাহলে যোগ হয়ে তার স্কোয়ার হলো প্লাস এই জায়গা রয়েছে 6 দিলাম, একটা বিয়োগ দিতে হয় দিলাম, এখানে আবার একটা মাইনাস রয়েছে তাই জন্য এটা প্লাস হয়ে গেল। দুটো মাইনাস থাকলে সর্বদা প্লাস হয়ে যায়, মনে থাকে যেন এটা। তাহলে 3 + 2 কত হয়? 5, 5 এর স্কোয়ার করলে 25, 6 + 6 কত হয়? 12, 12 এর স্কোয়ার করলে 140, এই যে স্কোয়ার রয়েছে জন্য স্কোয়ার করলাম, তাহলে এটা √169, যার √ওভার করলে হয় 13 একক। না আমি চুপি চুপি করে দিয়েছি কিন্তু কাউকে বলবে না। চলো সামনের দিকে এগোই তাহলে। দেখো এবার এই অঙ্কটা করব আমরা, সে একইভাবে এটাকে এ বিন্দু ধরে নিলাম, এটাকে বি বিন্দু ধরে নিলাম, তাহলে এবার এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব এ বি ইজুগাল টু √ওভার, যেদিক খুশি বিয়োগ করতে পারি আমরা, বারবার কথাটা বলছি খাতায় লিখবে, 8 - 1 তার স্কোয়ার প্লাস 3 আগে লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এখানে আবার একটা বিয়োগ 3 রয়েছে তাহলে যোগ 3 তার স্কোয়ার, 8 এর থেকে 1 চলে গেলে থেকে 7 তার স্কোয়ার, 3 আর 3 যোগ করলে হয় 6 তার স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে হয় 49, 6 এর স্কোয়ার করলে হয় 36, যোগ করলে 6 আর 5 15, 5 হাতে থাকে আমাদের 6 আর 9 আর কি, 9 আর 6 15, 5 হাতে থাকে আমাদের 1, 4 আর 3 7 আর 1 8, তাহলে এত একক। এই হয়ে গেল সিম্পল অঙ্ক, একদম পাতি লেভেলের অঙ্ক এটা, তাই না? চলো আমরা এবার দেখি পরের অঙ্কটা। এই জায়গা রয়েছে 6 দাগের অঙ্কটা, তাহলে এটা হলো এ বিন্দু আর এটা হলো বি বিন্দু, তাহলে এই জায়গা রয়েছে এ বি ইজুগাল টু √ওভার 8 আর 5 রয়েছে, তাই না? তাহলে আমাদের সেই একইভাবে 8 - 5 তার স্কোয়ার, এক্স এর থেকে এক্স বিয়োগ,
প্লাস ওয়াই এর থেকে ওয়াই বিয়োগ, যে দিক খুশি বিয়োগ করে, এটা এইদিকে বিয়োগ করেছি, পরেরটা তুমি এইদিকে বিয়োগ করো, কোনো অসুবিধা নেই। এই জায়গায় রয়েছে 7 বিয়োগ 3, তোমার যেটা সুবিধা হয় সেইটা তুমি করবে, কিন্তু লজিক যেন ঠিক থাকে, এই কথাটা যেন মনে থাকে। তাহলে 8 এর থেকে 5 বিয়োগ হয়ে গেলে 3 তার স্কোয়ার, 7 এর থেকে 3 বিয়োগ হয়ে গেলে 4 তার স্কোয়ার, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, যোগ করলে হয় 25, 25 এর রুট ওভার করলে হয় 5 একক। এই হয়ে গেল আমাদের অঙ্কটি, 6 দাগো, তাই না? চলো পরের অঙ্কটা এবার আমরা দেখবো, পরে কি অঙ্ক আছে। বা ভালো একটা অঙ্ক দিয়েছে কিন্তু এখানে, বলেছে প্রমাণ করি যে এত বিন্দুটি এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। আগে অঙ্কটির ভাষাটা আমি ব্যাখ্যা করি। সমদূরবর্তী কথার অর্থ কি? দূরত্ব সমান। ধরো এই বিন্দুটা রয়েছে এই যে, আর এটা এই বিন্দু, নামকরণ করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর এই বিন্দুটা রয়েছে মনে করো এই জায়গা বি বিন্দু, আর এই জায়গা একটা বিন্দু রয়েছে মনে করো সি বিন্দু, সি বিন্দু। তাই তোমাকে বলেছে প্রমাণ করো এ বিন্দুটি বি বিন্দুর থেকে দূরত্ব আর সি বিন্দুর থেকে দূরত্ব দুটো সমান, অর্থাৎ এ বিন্দু বি এবং সি বিন্দু থেকে দূরত্ব সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই এ বি বের করতে পারবো আর এসি বের করতে পারবো। এই দুটো দূরত্ব যদি সমান হয়ে যায় তাহলে এই অঙ্কটা প্রমাণ হয়ে যাবে, তাই না? কোনো কঠিন ব্যাপার কি, তাই বলো তো দেখি। প্রচন্ড কাশি হচ্ছে। তাহলে চলো এবার দেখি আমরা কিভাবে এটা করব। এই জায়গায় করি, এই জায়গায় ছবিটা যেহেতু এঁকেছি, তোমরা সাইডে এই সমস্ত জায়গায় ছবিটা এঁকে নেবে, তোমাদের সুবিধা হবে। এটা রয়েছে -2 -11, বি বিন্দু কত রয়েছে দেখো, বি বিন্দু রয়েছে -3 7, আর সি বিন্দু কত রয়েছে 4,6, তাই না? তাহলে এবার অঙ্কটা আমরা কিভাবে করব, এই জায়গা ভাষাটা লিখবো যে মনে করি, মনে করি, আচ্ছা আমি মুছে দিয়ে নতুন করে লিখছি তাতে তোমাদের সুবিধা হবে। পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবে দেখো, এ বিন্দু হলো -2,11, -2, ঠিকঠাক করে লিখি, দেখে নেবে কোনো জায়গা আমার ভুল হচ্ছে নাকি, না হলে পরে কিন্তু অঙ্কটাই ভুল হয়ে যাবে। এ বিন্দু, বি বিন্দু হলো -3,7, আর সি বিন্দু হলো 4,6। ওকে, এটা হলো বি বিন্দু। তাহলে এবার ভাষাটা এই জায়গায় কি লিখবো, যে মনে করি, মনে করি এ বিন্দু -2, -11, বি বিন্দু -3,7, আর সি বিন্দু 4,6। ওকে, তাহলে এবার আমরা বের করব AB = রুট ওভার এ আর বি এর মধ্যে রিলেশন, মাথা যেন গুবলেট না হয়, এ আর বি এরকম দরকার হলে খাতায় পেন দিয়ে এঁকে নেবে, এ আর বি। তাহলে এই জায়গায় রয়েছে -2 লিখলাম, একটা বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গায় রয়েছে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল তার স্কোয়ার, প্লাস এই জায়গায় রয়েছে -11 দিলাম, একটা বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গায় রয়েছে 7 তার স্কোয়ার হলো। তাহলে এই জায়গায় রয়েছে 3 থেকে 2 চলে গেলে থাকে 1, 1 এর স্কোয়ার, প্লাস -11 -7 মানে -18 তার স্কোয়ার হলো। তাহলে এই জায়গায় আমরা পেলাম কত, রুট ওভার 1 এর স্কোয়ার মানে 1, আর 18 এর স্কোয়ার মানে 324, তাহলে এটা যোগ করলে হলো রুট ওভার 325 একক। রেখে দিলাম এইভাবে, এটাকে ভাঙাবো না, এইভাবেই রেখে দেবো, ঠিক আছে? এবার আমরা বের করব কি, এ বি বের করা হয়ে গেছে, এবার এই যে এসি বের করবো এবার। তাহলে এই যে এসি বের করছি, এসি, এবার এ আর সি এর মধ্যে রিলেশন করব, এ আর সি। তাহলে দেখো এ তে আছে -2, মাইনাস দিলাম, আর এখানে রয়েছে 4 বসালাম তার স্কোয়ার, প্লাস বি তে রয়েছে মানে ওয়াই এর মান রয়েছে কত -11, মাইনাস দিতে হয় দিলাম, এখানে রয়েছে 6 তার স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি -2 আর -4 করলে হয় -6 তার স্কোয়ার, প্লাস এই জায়গায় রয়েছে কত -11 -6 মানে -17 তার স্কোয়ার। তাহলে এই জায়গায় 6 এর স্কোয়ার হয় 36, আর 17 এর স্কোয়ার হয় কত 289, তাহলে এটা যোগ করলে রুট ওভার 325 একক। তাহলে আমি বলতে পারি এসি বাহুর দৈর্ঘ্য আর এ বি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ থেকে বি বিন্দুর দূরত্ব আর এ থেকে সি বিন্দুর দূরত্ব সমান, বলতে পারি তো এই কথাটা। তাহলে এরপরে ভাষাটা কি লিখবো, যে স্পষ্টতই, স্পষ্টতই এ বিন্দুটি থেকে, এ বিন্দুটি থেকে, দাঁড়াও ভাষাটা ভুল হয়ে গেল, এ বিন্দুটি থেকে, বিন্দুটি থেকে বি ও সি বিন্দুটির, বিন্দুটির দূরত্ব, দূরত্ব সমান। হ্যাঁ হলো, প্রমাণিত নিচে লিখে দাও, প্রমাণিত।
নিত। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক। কোনো কঠিন ব্যাপার নেই, সিম্পল, একদম সিম্পল অঙ্ক, কোনো কঠিন ব্যাপার নেই। কিভাবে করেছি দেখো, এই যে যেমন আগের ভাবে শিখেছি, আগের যত লজিক শিখেছি সেম ভাবে এই অঙ্কটা করেছি। পুরো চ্যাপ্টার জুড়েই আমাদের এই অঙ্ক করতে হবে, অন্য কোনো লজিক নেই, একদম সহজ থেকে সহজ অঙ্ক। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? চলো এবার আমরা সামনের দিকে এগোই, তাহলে এগোতে পারবো তো? তাহলে এবার পরের অঙ্কটা দেখবো। যাদের টোকা হয়নি তারা একটু ভিডিওটা পজ করে টুকে নাও। দেখো 4 দাগের অঙ্ক বলেছে, হিসাব করে দেখাই যে 7,9 আর 3,-7 এবং -3,3 এই বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। খুব ভালো কথা। সমকোণী ত্রিভুজ যদি কোনো জায়গায় থাকে, সর্বপ্রথম কার কথা মনে করতে হবে? পিথাগোরাসের কথা। কারণ পিথাগোরাসের সূত্র দিয়েই কিন্তু আজকের ক্লাসটা আমরা শুরু করেছিলাম, মনে পড়ে? সেই পিথাগোরাসের কথাই কিন্তু আমাদের মনে করতে হবে। সমকোণী ত্রিভুজ যদি কোনো জায়গায় থাকে, তাহলে সর্বদা যেন পিথাগোরাস বাবুর কথা আগে মনে পড়ে তোমাদের। ওকে, তাহলে এবার দেখো পিথাগোরাসের সূত্র আমি সাইডে একটু ছোট্ট করে লিখে নিই। যদি এরকম থাকে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার আমাদের দেখাতে হবে। তাহলে মনে করে নাও যে, ধরে নাও যে এ বিন্দু হলো এটা। এ বিন্দু যদি আমাদের এই জায়গায় ধরে নিলাম 7,9, আর বি বিন্দু আমরা ধরে নিলাম হলো 3,-7, আর সি বিন্দু আমরা ধরে নিলাম -3,3। যদি আমি দেখাতে পারি যে এবির মান আমি বের করতে পারবো নিশ্চয়ই, বিসির মান বের করতে পারবো, আর এসির মান বের করতে পারবো। যদি দেখি এই ত্রিভুজের উপর পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারবো এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে কিভাবে করব, এক এক করে লিখি। যে ধরি এ বিন্দু মানে 7,9, বি বিন্দু মানে 3,-7, সি বিন্দু মানে -3,3 হলো। তাহলে এবার আমরা এই জায়গা থেকে বের করব। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গা ধরে নিলাম এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু হলো এটা। তাহলে আমরা নিশ্চয়ই এ বিটা বের করতে পারবো। তাহলে আমরা প্রথম এ বি বের করে নিলাম। এ বি ইকুয়াল টু এ আর বি এর মধ্যে রিলেশন, যে দুটো লিখবে সেই দুটো ছাড়া যেন বাইরের কোনো জিনিস তোমরা চিন্তা ভাবনায় আনবেই না। তাহলে 7-3 তার হোল স্কোয়ার প্লাস এখানে রয়েছে 9, মাইনাস দিতে হয়, এখানে আবার -7 রয়েছে, তাহলে +7 তার স্কোয়ার। তাহলে 7-3 তার মানে কত হয় 4, 4 এর স্কোয়ার মানে 16, 9 আর 7 হয় 16, 16 এর স্কোয়ার কত হয় 256। তাহলে যদি এটা আমরা যোগ বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, যে √6 আর 6 12, 2 হাতে থাকে আমাদের কত 1, 5 আর 1 6 আর 1 7, হাতে থাকে আমাদের কিছুই না, তাহলে √272 একক। এটা পেলাম এ বি। ওকে, এবার বের করব আমরা বিসি। তাহলে বিসি ইকুয়াল টু, অর্থাৎ এবি বের করব, বিসি বের করব, এসি, যেমন ওই জায়গায় আমরা ত্রিভুজ দেখিয়েছিলাম, এবি বের করব, বিসি বের করব, এসি বের করব, তিনটেই বের করে নেব, ঠিক আছে? তাহলে বি আর সি এর মধ্যে রিলেশন 3 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গায় আবার -3 রয়েছে, তাহলে +3 তার স্কোয়ার প্লাস এই জায়গায় রয়েছে কত -7, মাইনাস দিতে হয়, এই জায়গায় রয়েছে 3 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 3 আর 3 কত হয় 6, 6 এর স্কোয়ার করলে হয় 36। এই জায়গায় রয়েছে কত -7 -3, তাহলে যোগ করলে হয় -10, তার স্কোয়ার করলে হয় 100। -7 -3 যোগ করলে হয় -10, -10 এর স্কোয়ার করলে হয় 100। তাহলে এটা হলো √136 একক। রেখে দিলাম এইভাবে। এবার আমরা কি বের করব, এবার বের করব এসি। ওকে, এই যে এ বি সি, এ বি বের করেছি, বিসি বের করেছি, এসি বের করব এবার। তাহলে এই যে √এসি, এ আর সি এর মধ্যে আর কোনো জায়গায় যেন ফোকাস না যায়, 7 রয়েছে লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, -3 রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে +3 তার স্কোয়ার প্লাস এই জায়গায় রয়েছে 9 লিখলাম, এই জায়গায় রয়েছে বিয়োগ দিতে হয়, আর এই জায়গায় রয়েছে 3 তার স্কোয়ার। তাহলে এই জায়গায় 7 আর 3 হয় 10, 10 এর স্কোয়ার 100 প্লাস এই জায়গায় 9 থেকে 3 চলে গেলে 6, 6 এর স্কোয়ার 36, তাহলে √136 একক। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা বিসির স্কোয়ার করি প্লাস এসির স্কোয়ার করি, বিসি মানে √136 তার স্কোয়ার, √136 তার স্কোয়ার, এসি মানে √136 তার স্কোয়ার। তাহলে এটা হলো 136, রুট আর স্কোয়ার একে অপরের বিপরীত, রুট আর স্কোয়ার একে অপরের বিপরীত জন্য কেটে যায়, তাই জন্য এখানে 136 পড়ে থাকে। এই প্লাসটাই যে দিয়েছি, রুট আর স্কোয়ার একে অপরের বিপরীত, কেটে গেলে এখানেও 136, যেটা মানে লেখা যাচ্ছে 272। এটা মানেই কি লেখা যায় যে এবি তার স্কোয়ার, এই দেখো এবি স্কোয়ার করলেও তো 272 পাওয়া যাচ্ছে। তাহলে কি আমি পরের পেজে বলতে পারি আমি কি পেয়েছি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা মানেই হলো এবি স্কোয়ার, আমি বলতে পারি
এবি স্কোয়ার বলতে পারি তো? তাহলে আমি কি বলতে পারি যে পিথাগোরাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের অবশ্যই ত্রিভুজটা যদি এঁকে নিই সাইডে, ত্রিভুজটা এঁকে দেবে মানে পুরো প্রমাণ করার পরে ত্রিভুজটা এঁকে দেবে, তার আগে ত্রিভুজ আঁকবে না। এই জায়গায় অতিভুজ রয়েছে এবি, তাহলে এইটা হলো এবি আর এটা হলো সি, বোঝা গেছে? তাহলে এই যে বিসি হলো ভূমি, এসি হলো লম্ব আর এবিটা হলো অতিভুজ। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। ওকে, কেন হবে? এই জন্য হবে, আর কোনো কারণ নেই। এই জায়গায় কিন্তু এক্সট্রা অনেক সময় কোশ্চেন দিয়ে দেওয়া থাকে যে অতিভুজের মান কত হবে, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজের মানটা কত। এই জায়গায় অতিভুজ কোনটা? অতিভুজ এবি। তাহলে এই জায়গায় সেই ক্ষেত্রে এক্সট্রা কোশ্চেন দিলে লিখতে হবে, এইখানে কিন্তু লিখতে হবে না যে অতিভুজ এবি ইজ ইকুয়াল টু অতিভুজ এই যে এবির মান কত? √272। শুধু 272 লিখবে না, √272। এবি স্কোয়ার করলে 272 হবে, আর এবি মানে √272। যদি প্রশ্ন করতো অতিভুজের মান কত, তাহলে লিখে দিতাম √272 একক। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। আরেকবার প্রশ্নটা পড়ো, যে হিসাব করে দেখাই এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা ত্রিভুজের 3টি বাহুর মান বের করলাম। কথাটা ভালো করে ফলো করবে, কি বলছি আমি। সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মান প্রথম আমি বের করে নিয়েছি। সেই বাহু থেকে আমি দেখতে পাচ্ছি যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেছে আমাদের এবি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। যদি আমাকে প্রশ্ন করতো অতিভুজের মান কত, তাহলে আমি কি লিখতাম? √272 একক। তাহলে এই ছিল আমাদের অঙ্কটি, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। বলেছে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। খুব ভালো অঙ্ক, সেই আগের অঙ্কের মতন। এ বিন্দু হলো 1,4, বি বিন্দুটা কত বলছে? বি বিন্দুটা বলছে আমাদের 4,1, আর সি বিন্দুটা কত বলছে? 8,8। তো বলেছে প্রমাণ করো এটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে প্রথম আমাদের কি জানতে হবে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ তাকেই বলা হয় যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এই মুহূর্তে দেখো তোমাদের ওপরে একটা আই বটন ক্লিক হচ্ছে, আই বটন। ওই আই বটনে গিয়ে তোমরা, আমি একটা ভিডিও ওখানে দিয়েছি যে জিওমেট্রির সমস্ত কিছু, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, যা যা আছে জ্যামিতির সমস্ত কিছু 2 ঘন্টা 8 মিনিটের মধ্যে আমি পড়িয়েছি। ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, তাহলে আশা করি তোমরা ভীষণ উপকৃত হবে। ওকে, যার দরকার সে দেখে নেবে, ডেসক্রিপশনেও লিংক আছে। তোমার যে টাইটেলটা লেখা আছে ওখানে দেখো মোর বলে একটা অপশন আছে, মোরে ক্লিক করো। আমার চ্যানেলের ওখানে ক্লিক করলেই তুমি দেখবে নিচে লেখা আছে জ্যামিতি। আদারওয়াইজ যদি তুমি এই ভিডিওটা দরকার হয়, তাহলে আমার প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখো জ্যামিতি বলে একটা ফোল্ডার করা আছে, সেখানেও তুমি ভিডিওটা পেয়ে যাবে। চলো এবার দেখি। তাহলে ফার্স্ট আমাকে বলেছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাকে প্রথম কি করতে হবে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান দেখাতে হবে। তাহলে দুটো বাহু সমান দেখাই, এই যে এবি বের করব, বিসি বের করব, এসি বের করব। যদি দেখি দুখানা দৈর্ঘ্য সমান হয়ে গেছে, তাহলেই বলে দিতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই জায়গায় সেই ভাষা সবসময় একই ভাষা। ধরি এ বিন্দু 1,4, বি বিন্দু 4,1, আর সি বিন্দুটা হলো 8,8। তাহলে প্রথম আমরা বের করব এবি মানে √1 - 4 তার স্কোয়ার প্লাস 4 - 1 তার স্কোয়ার করলাম। তাহলে 1 - 4 মানে -3, -3 এর স্কোয়ার মানে 9, প্লাস 4 - 1 মানে 3, তার স্কোয়ার করলে 9। তাহলে √18 একক রেখে দিলাম এবি। এবার বের করব কি? বিসি মানে এই নিচেরটা সাইডে এরকম চিত্র এঁকে নেবে, তাহলে খুব ভালো হয়। আর দূরত্ব মানে সর্বদা এক্স এর থেকে এক্স বিয়োগ তার স্কোয়ার, ওয়াই এর থেকে ওয়াই বিয়োগ তার স্কোয়ার। তাহলে এই জায়গায় দেখো 8 এর থেকে 4 বিয়োগ করব, যেটা পছন্দ করলেই হলো, একদিকে বিয়োগ তার স্কোয়ার, প্লাস 8 এর থেকে 1 বিয়োগ করব, 8 এর থেকে 1 বিয়োগ করব তার স্কোয়ার। 8 এর থেকে 4 চলে গেলে থাকে 4, তার স্কোয়ার করলে হয় 16। 8 এর থেকে 4 চলে গেলে 4, 4 এর স্কোয়ার মানে 16, প্লাস একবারে লিখছি ভাই। এত যদি ভেঙে ভেঙে বলতে হয় তাহলে তুমি অঙ্ক কবে শিখবে তাই বলো? এই যে 8 এর থেকে 4 বিয়োগ করলে থাকে 4, তার স্কোয়ার। 8 এর থেকে 1 চলে গেলে 7, তার স্কোয়ার। 4 এর স্কোয়ার মানে 16, আর 7 এর স্কোয়ার মানে 49। তাহলে যোগ করলে হয় কত?
তো 9 আর 6 15 5 হাতে থাকে 1, 4 রেখে 5 রেখে 6 65 একক। সেটাই তুমি একবারে লিখে দিয়েছিলাম এইটুকু। এগুলো বুঝতে হবে, এখন বড় হয়েছো, সেই বাচ্চাদের মতন বিহেভিয়ার করলে তো আর হবে না। এসি, এসি মানে 8 এর থেকে 1 বিয়োগ করছি তার স্কোয়ার, প্লাস 8 এর থেকে 4 বিয়োগ করছি তার স্কোয়ার করলাম। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 8 এর থেকে 1 চলে গেলে কত থাকে 7 তার স্কোয়ার, আর এই জায়গায় 8 এর থেকে 4 চলে গেলে কত থাকে 4 তার স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি কত 7 এর স্কোয়ার মানে 49, 4 এর স্কোয়ার মানে 16, তাহলে যোগ করলে পেলাম 65 এত একক। এই রুট রয়েছে তাই রুট রুট ভুট করে তুমি উড়িয়ে দিতে পারো না, কিন্তু এই জায়গায় আমরা দুখানা বাহুর দৈর্ঘ্য সমান পেয়েছি, এইটা আর এটা সমান পেলাম তো। তাহলে এই জায়গায় বলবো স্পষ্টতই, স্পষ্টতই যে বিসি ইজ ইকুয়াল টু এসি, অতএব এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্কটি। এই জায়গায় লিখবে প্রমাণিত, এই লিখে দিলাম। ওকে, প্রমাণিত, খতম কাহিনী। এই ছিল আমাদের অঙ্ক। তাহলে নিশ্চয়ই আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি, কোনো একটা কঠিন ব্যাপার নয়। বাহু বের করেছি, দুখানা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেলেই সেটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, তাই আমরা দেখিয়ে দিয়েছি। চলো সামনের দিকে এগোবো এবার। দেখো 5 দাগের 2 দাগ দেখে আমাদের আজকে বিল্টু মহাশয় ভীষণ খুশি হয়ে গেছে, কারণ আগের অঙ্কটার এই অঙ্কটা হুবহু সেম। আচ্ছা, বিল্টু মহাশয়কে একটু তাড়িয়ে দিই, এখন আমরা আগে অঙ্কটা করে নিই। দেখো এই জায়গায় সেম ভাবে আমি আর ভাষা লিখছি না, এই জায়গায় রয়েছে এ বিন্দু মানে -2, -2, এই জায়গায় রয়েছে বি বিন্দু মানে 2, 2, এই জায়গায় রয়েছে সি বিন্দু মানে হলো 4, -4, আর এই জায়গায় রয়েছে সি বিন্দু, তাই না? তাহলে এই বিন্দুগুলো আমরা লিখে নিয়েছি তো? তোমরা লিখেছো তো? জলদি বলো লিখেছো কিনা? লিখেছো তো সবাই? হ্যাঁ, সবাই লিখেছে, সবাই তো বুদ্ধিমান মেয়ে, আমি জানি তো বুদ্ধিমান ছেলে মেয়ে তোমরা। তাহলে এবার আমাদের প্রথম বের করতে হবে এবি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি মানে এইটা। তাহলে এই জায়গা রয়েছে 2 দিলাম, বিয়োগ দিলাম, এই জায়গা রয়েছে -2, তাহলে প্লাস হয়ে গেল তার স্কোয়ার, প্লাস আবার এই জায়গা রয়েছে 2 বিয়োগ দিতে হয়, দিলাম, এই জায়গা রয়েছে আবার -2 তার স্কোয়ার। তাহলে 2 আর 2 কত হয় 4, 4 এর স্কোয়ার মানে 16, 2 আর 2 কত হয় 4, 4 এর স্কোয়ার মানে 16, 16 আর 16 যোগ করলে 32 একক। আমার লেখা জায়গা নেই, তোমরা লিখে নাও একক, ঠিক আছে। এবার বের করব আমরা কি বিসি, এবার আমরা বিসি বের করব, এই জায়গায় এইটা আলাদা, ঠিক আছে। এবার আমরা বের করব বিসি ইজ ইকুয়াল টু রুট ওভার বি আর সি এর মধ্যে তুলনা, এই যে বি আর সি এর মধ্যে আমরা তুলনা করছি এবার। তাহলে বিসি মানে আমি লিখতে পারি 4, এই যে 4 ছিল তাই 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2, যেদিক খুশি বিয়োগ করো, শুধু লজিক যেন ভুল না হয়, চিহ্ন যেন ভুল না হয়, প্লাস এই জায়গা রয়েছে 2 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গায় রয়েছে -4, তাই প্লাস হয়ে গেল তার স্কয়ার। তুমি যেদিক খুশি বিয়োগ করো ভাই, তোমার বিয়োগ করলেই হলো। তুমি যদি এই জায়গায় -4 আগে লিখতে কোনো ভুল হতো না কিন্তু। তাহলে এই জায়গায় রইলো আমাদের কত 4 থেকে 2 চলে গেলে থাকে 2, 2 এর স্কয়ার করলাম, প্লাস 4 আর 2 হয় 6, 6 এর স্কয়ার করলাম, 2 এর স্কয়ার করলে হয় 4, 6 এর স্কয়ার করলে হয় 36, যোগ করলে হয় √40 একক, রেখে দিলাম। এবার বের করব এসি, এ আর সি এর মধ্যে রিলেশন। এবার এ আর সি এর মধ্যে কেমন করে রিলেশন দেখো, এই জায়গা রয়েছে 4 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গা রয়েছে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তার স্কয়ার, প্লাস এই জায়গা রয়েছে -4 দিলাম, মাইনাস দিতে হয় দিলাম, এই জায়গা রয়েছে -2, তাহলে +2 হয়ে গেল তার স্কয়ার। তাহলে 4 আর 2 হয় 6, 6 এর স্কয়ার বসালাম, 4 এর থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে -2, তাহলে -2 তার স্কয়ার দিলাম, 6 এর স্কয়ার মানে 36, 2 এর স্কয়ার মানে 4, তাহলে পেলাম √40 একক। তাহলে দেখতে পাচ্ছি এই যে বাহু দুটোর দৈর্ঘ্য সমান হয়ে গেছে। তাহলে এই জায়গাও সেম ভাষাটা লিখবো যে যেহেতু বিসি ইজ ইকুয়াল টু এসি, অতএব এ বি সি বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে, সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে। এই হয়ে গেল। তাই এই জায়গা লিখলো প্রমাণিত, লিখে দিলাম।
প্রমাণিত। খতম হয়ে গেল আমার অঙ্কটা। এই ছিল আমাদের অঙ্ক। কোনো কঠিন ব্যাপার নয়, কোনো চাপেরও ব্যাপার নয়, সহজ থেকে সহজতর অঙ্ক। এর থেকে সহজ মনে হয় না যে পৃথিবীতে আর কিছু হয়, তাই না? চলো এবার সামনের দিকে এগোতে পারি আমরা। অবশ্যই পারি, কেন এগোতে পারবো না, অবশ্যই এগিয়ে যাব, কোনো কঠিন ব্যাপার এখানেও দেখছি না। করি পরের অঙ্কটা তাহলে। এবার করব আমরা কোনটা? এবার করব আমরা 6 দাগের অঙ্কটি। দেখো তো কি রয়েছে। বলেছে প্রমাণ করি যে এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। বা ভালো অঙ্ক এটা। কি বলেছে? সমকোণী হতে হবে প্লাস সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে হবে। সমকোণী হতে গেলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লিকেবল হতে হবে, আর সমদ্বিবাহু হতে গেলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তা যাই হোক না কেন ভাই, আমার প্রথম তো দেখতে পাচ্ছি যে বাহুগুলোর দৈর্ঘ্য তো বের করতে হবে। তাহলে এ বিন্দুটা হলো 3,3, বি বিন্দুটা হলো 8,-2, আর সি বিন্দুটা হলো -2,-2। ক্লিয়ার কথাটা? এ বি সি আমরা বিন্দু তিনটি লিখে নিয়েছি। এবার আমরা প্রথম বের করব, সেই ভাষাটা সম্পূর্ণ একটু লিখে দিই। তোমাদের নিয়ে তো আমার একটু ভরসাও কম পাই, মাঝে মধ্যেই তো সব কথাবার্তা বলতে শুরু করে দাও তোমরা, নিজেরাই বোঝো না, তাই না? না, একটু যোগ করলাম। তাহলে এই জায়গায় এ ধরি, এ বিন্দু হলো 3,3, বি বিন্দু হলো 8,-2, সি বিন্দু হলো -2,-2 হলো। তাহলে এই জায়গায় আমরা প্রথম বের করব এবি মানে √8 থেকে 3 বিয়োগ করলাম তার স্কোয়ার, প্লাস এবার 3 থেকে বিয়োগ বসাতে হয়, বসালাম 2, এই জায়গা রইলো তাই বসালাম তার স্কোয়ার। আচ্ছা, তোমাদের একটা জিনিস কি প্রবলেম হচ্ছে, আমি একবার এদিক একবার ওদিক থেকে বিয়োগ করছি? আচ্ছা, তোমাদের মতন করে করি, যে দিক থেকে বিয়োগ করতে বলবে তোমরা সেদিক থেকে বিয়োগ করি। এদিক থেকেই বিয়োগ করি। 3 বসালাম, বিয়োগ দিতে হয় দিলাম, 8 রয়েছে তার স্কোয়ার করলাম, প্লাস এই জায়গা রয়েছে 3 দিলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গা আবার বিয়োগ 2 রয়েছে, তাহলে বিয়োগে বিয়োগে যোগ হয়ে যায় তার স্কোয়ার। সহজ কথা বোঝার চেষ্টা করো কিভাবে আমি লিখছি। তুমি যদি ভাবো যে তোমাকে পৃথিবীর কেউ বোঝাতে পারবে না, তাহলে সত্যিই কেউ পারবে না। আর তুমি যদি ভাবো হৃদয় উন্মুক্ত করে আমি বোঝার চেষ্টা করব, তাহলে যে কেউ কোনো কথা বললেই তুমি বুঝতে পারবে। প্রথম হৃদয়টাকে উন্মুক্ত করো, তবেই পড়াশোনা শিখতে পারবে। আর জোর করে কোনোদিন পড়াশোনা হয় না, ভেতর থেকে আসতে হবে ব্যাপারটা। কিভাবে? অনেকক্ষণ ধরে তো আমি ক্লাস করাচ্ছি, 1 ঘন্টার উপরে ক্লাসটা হয়ে গেল। তাহলে সেই জায়গায় যদি তুমি এখনো সেই ঢিগির করে চলতে থাকো, কখন আমি অঙ্ক করে দেবো তারপরে তুমি অঙ্ক করবে, তাহলে তুমি শিখতে পারবে না কিছু। আর যাই হোক, অঙ্ক শেখা হবে না। শিখতে হলে ব্রেনটাকেও ফাস্ট করতে হবে, নিজেরও চেষ্টা থাকতে হবে। চলো, প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি ফ্রিতে, এরপরের দিন জ্ঞান দিলে কিন্তু আমাকে টাকা দিতে হবে। এই জায়গায় রয়েছে কি, 3 থেকে 8 বিয়োগ করলে হয় -5 তার স্কোয়ার, প্লাস 3 আর 2 যোগ করলে কত হয়? 5 তার স্কোয়ার হলো, -5 তার স্কোয়ার করলে হয় 25, প্লাস 5 তার স্কোয়ার করলে হয় 25 ইকুয়াল টু √50 একক। রেখে দিলাম। এবি বের করেছি, এবার কি বের করব? বিসি। বাহুগুলো বের করছি, লজিক বোঝো। এই যে এবি একটা বাহু, বিসি একটা বাহু, বাহুগুলো বের করছি। তাহলে √বিসি মানে একদিক থেকে বিয়োগ করছি, 8 বিয়োগ বসাতে হয় বসালাম, একটা বিয়োগ 2 রয়েছে, বিয়োগ বিয়োগে যোগ তার স্কোয়ার, প্লাস এই জায়গা রয়েছে -2, একটা বিয়োগ বসাতে হয় বসালাম, এই জায়গায় আবার একটা বিয়োগ 2 রয়েছে, তাহলে +2 তার স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 আর 2 10, 10 এর স্কোয়ার, প্লাস 2 আর 2 কেটে গেলে থাকে 0, 0 এর স্কোয়ার, তাহলে 10 এর স্কোয়ার মানে 100। এইভাবে থাকুক এখানে। তারপরে আমরা বের করব আরেকটা বাহু কে পড়ে রয়েছে, এসি আরেকটা বাহু পড়ে রয়েছে। তাহলে এসি ইকুয়াল টু √, এসি মানে কত? এ আর সি এর মধ্যে রিলেশন। তাহলে আমরা এক দিক থেকে বিয়োগ করব বলেছি, যেহেতু তোমাদের অনেকবার এদিক ওদিক আমি বারবার ঘোরাচ্ছি, তোমাদের মাথাও বনবন করে ঘুরতে শুরু করেছে। 3 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, দেখো কত ভেঙে ভেঙে কথা বলছি। 3 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এখানে রয়েছে -2, তাহলে বিয়োগে বিয়োগে যোগ 2 তার স্কোয়ার। ক্লিয়ার? প্লাস 3 লিখলাম, বিয়োগ দিতে হয় দিলাম, এই জায়গায় রয়েছে -2, তাহলে এই যে +2 তার স্কোয়ার। খতম। তাহলে 3 আর 2 কত হয়? 5, 5 এর স্কোয়ার, প্লাস 3 আর 2 কত হয়? 5, 5 এর স্কোয়ার, তাহলে √25 প্লাস 25, তাহলে 25 আর 25 কত হয়? √50 একক। তাহলে এবার এক এক করে বুঝবো যে আমাদের কি কি বলেছে। প্রথম বলেছে সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহুতে যে দেখতেই পাচ্ছি দুটো বাহুর দৈর্ঘ্য সমান, দেখতে পেলাম। এবার সমকোণী হচ্ছে কিনা, সমকোণী হচ্ছে কিনা, যদি এরকম কোনো সময় সমকোণী বলে, তুমি এই জায়গা ভাবে যে রুট নেই, দেখো 50 আর 50 যোগ করলেই তো 100 হয়, তাহলে সমকোণী অবশ্যই হবে। তার জন্য কিভাবে লিখতে হয়?
যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে এটা মানে √50 তার স্কোয়ার প্লাস √50 তার স্কোয়ার। তাহলে এটা দেখলাম যে 50 প্লাস 50 ইজুয়াল টু 100, ইজুয়াল টু 100 মানে আবার কোনটা, বিসি। তাহলে বিসি তার স্কোয়ার, 100 মানে তো বিসি না, √100 মানে বিসি, তাই স্কোয়ার আকারে লিখেছি। কেন, এটার স্কোয়ার করলে তো রুট মারা যায়, স্কোয়ার আর রুট একে অপরের বিপরীত, স্কোয়ার করলে রুট কাটা যায়। তাহলে আমরা কি পেলাম, যে অতএব এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটা ইজুয়াল টু বিসি স্কোয়ার, পেলাম তো। আচ্ছা, এবার আমরা তাহলে বলে দিতে পারি এটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো আবার পেয়েছি কি, এবি ইজুয়াল টু এসি, পরের পেজে সেটা লিখছি, যে আবার ওই আগের পেজটা লিখছি, যে ওই অতএবটা ওখানে না লিখে এখানে আরেকবার লিখছি, তোমাদের লিখতে হবে না, আমি নিজের সুবিধার জন্য লিখছি। এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজুয়াল টু বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজুয়াল টু, ভুল লিখলাম মনে হচ্ছে, হ্যাঁ এবি স্কোয়ার ইজুয়াল টু বিসি স্কোয়ার, এবি স্কোয়ার হবে এখানে, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজুয়াল টু বিসি স্কোয়ার। ওকে, দেখো আমরা তোমাকে একটু আগে একটা অঙ্কে বলেছিলাম যে আমি যদি কোনো সময় এরকম থাকে তোমরা ত্রিভুজটা পরে আঁকবে, দরকার হলে এই ত্রিভুজটা তুমি উড পেন্সিল দিয়ে আঁকবে, উড পেন্সিল দিয়ে এই ডেটাগুলো লিখবে, লেখা হয়ে গেল, অঙ্কটা করা হয়ে গেল, উড পেন্সিল দিয়ে সঙ্গে সঙ্গে মুছে দাও, এটা মুছে দিয়ে তারপরে তুমি আবার ওই ওই এই জায়গাটাতেই পেন দিয়ে চিত্র আঁকবে। কিভাবে চিত্র আঁকবে সেটা আমি এই জায়গায় দেখাচ্ছি, এই যে এরকম করে আঁকলে, সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিলে, যেটা ডান দিকে একা একা থাকে, একা একা সবসময় বড় জিনিস থাকে, ঠিক আছে, তাহলে ওটা হলো অতিভুজ। তাহলে আমরা এই জায়গা বি আর সি বসালাম, আর এই জায়গা বসালাম এ, হয়ে গেল। তাহলে অতিভুজ হলো বিসি, আর এইগুলো হলো আমাদের এই এ কোণটা কিন্তু সমকোণ, অনেক সময় বলতেই পারে যে সমকোণ কোন জায়গা উৎপন্ন হয়েছে, তাহলে বলতে হবে অ্যাঙ্গেল বিএসি এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলো, এবং আমরা দেখতে পেরেছি কি যে এবি ইজুগাল টু এসি, এই দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে আমি এই জায়গায় লিখবো যে এবি ইজুগাল টু এসি। তাহলে অতএব এ বি ও সি বিন্দু তিনটি কি তৈরি করে, নাকি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী কেন, এইটার জন্য সমকোণী, সমদ্বি কেন, এই যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাই জন্য, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে। ক্লিয়ার কথাটা? সাইডের ওই জিনিসটা আমি মুছে দিই, ওগুলো বোঝানোর জন্য বলেছিলাম, এগুলো জিজ্ঞাসা করিনি, গঠন করে। ওকে, এই জায়গায় দেখো আবার এক্সট্রা একটা কোশ্চেন বলেছে যে এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতিভুজ এই ক্ষেত্রে কোনটা হয়েছে, অতিভুজ হয়েছে বিসি, বিসির দৈর্ঘ্য কত, 100। তাহলে আমরা পরের পেজে অতিভুজের দৈর্ঘ্যটা লিখবো, কি লিখবো, যে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা, যে অতিভুজ বিসি ইজুয়াল টু √100 একক। তাহলে এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে, মনে যেন থাকে, এর বেশি কিছু লেখার দরকার নেই, এইটুকু অঙ্ক করতে পারলেই দেখবে তোমাকে 4 মার্ক 3 মার্কের বেশি এই অঙ্কগুলো দিয়ে দেওয়া থাকবে। কোনো টাফ ব্যাপার মনে হয়েছে বলো তো দেখি? কোনো টাফ ব্যাপার না, একদম ইজিলি অঙ্কটা পড়বো, অঙ্কটা করবো, কোনো চাপ নেওয়ার দরকারই নেই, সহজ থেকে সহজ অঙ্ক এগুলো, তাই না? তাহলে চলো পরের অঙ্কটা এবার আমরা করতে পারবো নিশ্চয়ই, কোনো কঠিন ব্যাপার হবে না কিন্তু। পরের অঙ্কটা করে দেখি, চলো দেখি পরের অঙ্কটা কি রয়েছে। দেখো পরের অঙ্কটা রয়েছে আমাদের, যে প্রমাণ করো, কই পরের অঙ্কটা রয়েছে, দেখো আমাদের, দেখো পরের অঙ্কটা রয়েছে আমাদের, হিসাব করে দেখাই যে 2,1 0 0 0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। খুব ভালো অঙ্ক রয়েছে কিন্তু এটা। তাহলে আমি কি করে বোঝাই, এর আগে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু যেহেতু বলেছে, তাহলে বর্গক্ষেত্র কাকে বলে সেটা আমাদের জানতে হবে। যে যদি কোনো সময় এমন হয় কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, সেক্ষেত্রে সেই চতুর্ভুজটাকে বলা হয় বর্গক্ষেত্র। কেমন, দেখো এই যে 4খানা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণের মানও 90 ডিগ্রি, তাহলে এই চতুর্ভুজকে বলা হবে আমাদের বর্গক্ষেত্র। দেখো এটাকে যদি চাপ দিই, হালকা করে চাপ দিলে এরকম দেখতে হয়। দেখো এই চতুর্ভুজেরও 4খানা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি নেই, এটাকে বলা হয় রম্বস, আর এটাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে তোমাকে যখন বর্গক্ষেত্র প্রমাণ করতে দেবে,
তখন সবসময় চারখানা বাহুর দৈর্ঘ্য তো সমান তো তোমাকে দেখাতেই হবে। চারখানা বাহুর দৈর্ঘ্য যদি তুমি সমান দেখেই বলো বর্গক্ষেত্র, হবে না, সেটা তো রম্বসও হতে পারে। চারখানা বাহুর দৈর্ঘ্য এবং কর্ণ দুটির দৈর্ঘ্য সমান দেখাতে হবে। এই জায়গায় একটা কথা নোট করবে যে বর্গক্ষেত্রের চারখানা বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়। তাহলে কোনো সময় যদি তোমাকে বর্গক্ষেত্র প্রমাণ করতে বলে তাহলে চারখানা বাহুর দৈর্ঘ্য সমান দেখাবে আর কর্ণ দুটির দৈর্ঘ্য সমান দেখাবে। তাহলে যেহেতু আমাকে বর্গক্ষেত্র প্রমাণ করতে বলেছে, আমি সাইডে ছোট্ট করে একটা চতুর্ভুজ এঁকে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, আর কিছু না। এই যে বর্গক্ষেত্র এঁকে নিলাম, এর নামকরণ করে নেব। নামকরণ কি? এ বি সি আর ডি নামকরণ করে নিলাম। তো এবার এই জিনিসটা আমি খেয়াল করেছি, স্টুডেন্টরা নামকরণ করার সময় লেখে এই জায়গায় এ, এই জায়গা বি, এই জায়গা লেখে সি, এই জায়গা ডি। হবে না, হয় এইভাবে তোমাকে ঘুরতে হবে এ বি সি ডি, আর না হলে তোমাকে এইভাবে ঘুরতে হবে এ বি সি ডি। যে কোনো একটা সাইক্লিক অর্ডারে ঘুরতে হবে, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে এই জায়গায় আমি এই যে আবার চতুর্ভুজটা আঁকছি। এ এবার এইভাবে লিখছি, যে কোনো দিকে লিখলেই হলো, এ বি সি ডি, যে কোনো একটা অর্ডারে ঘুরতে হবে। সাইডে বিন্দুগুলো পরপর আমরা লিখে নিই। এ বিন্দু হলো 2,1, বি বিন্দু হলো 0,0, সি বিন্দু হলো -1,2 আর ডি বিন্দু হলো 1,3। লিখে নিলাম, লেখা হয়েছে তো। এইবার আমরা এই জায়গায় সেই ভাষাটা লিখবো, যে ধরি এইটা কেন এঁকেছি, ছবিটা আঁকবো সর্বদা নিজেদের সুবিধার্থে, নিজেদের অঙ্ক যাতে ভুল না হয়, নিজেরা যাতে সঠিকভাবে বুঝে বুঝে অঙ্কটা করতে পারি, সেই জন্য ছবিটা আঁকবো। ধরি যে এ বিন্দুটা 2,1, বি বিন্দুটা হলো 0,0, সি বিন্দুটা হলো -1,2 আর ডি বিন্দুটা হলো 1,3। হলো, এই হলো আমাদের চারটি বিন্দু। ধরি এটা হলো চারটি বিন্দু, বিন্দু লিখে নিলাম। তাহলে প্রথম আমরা বের করব বাহুর দৈর্ঘ্য। বাহু, বাহু মানে কি ভাই? এই যে দৈর্ঘ্যটাকে বলা হয় বাহু। তাহলে এ বি, বুঝে নাও ভালো করে, এ বি ইকুয়াল টু √, 2 থেকে 0 বিয়োগ করছি, 2 বিয়োগ 0 তার স্কয়ার, প্লাস আবার 1 থেকে 0 বিয়োগ করছি, এটা 0, 1 থেকে 0 বিয়োগ করছি তার স্কয়ার। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে হয় 2, তার স্কয়ার করলে হয় 4, প্লাস 1 থেকে 0 বিয়োগ করলে হয় 1, তার স্কয়ার করলে হয় 1। তাহলে এটা হলো √5 একক। এককগুলো কিন্তু অবশ্যই লিখবে। এবি বের করেছি। এবার আরেকটা বাহুর দৈর্ঘ্য কি বের করব? এই যে বাহু মানে এই যে বিসি, পরপর লেখা মানে ওটাকে বলা হয় বাহু। তাহলে এই যে বিসি, বিসি মানে এই জায়গা রয়েছে 0, বিয়োগ বসাতে হয়, বিয়োগ বসালাম, 1 রয়েছে সেই জন্য -1 রয়েছে, তাই জন্য এটা +1 হলো তার স্কয়ার, প্লাস এখানে রয়েছে 0, এখানে বিয়োগ বসাতে হয় তাই বিয়োগ বসালাম, আর এখানে রয়েছে 2 তার স্কয়ার করলাম। তো তাহলে এই জায়গা 1 এর স্কয়ার করলে হয় 1, 0 থেকে -2 বিয়োগ করলে পারে 2 বিয়োগ করলে পারে -2 থাকে, তাহলে -2 এর স্কয়ার, স্কয়ার করা মানে মাইনাস ভ্যানিশ হয়ে যায়, আর 2 এর স্কয়ার করলে হয় 4। তাহলে এটাও হলো √5 একক। হলো, এবার কোন বাহু বের করব? এবার বের করব সিডি বাহু। তাহলে সিডি ইকুয়াল টু √, এই জায়গা -1 রয়েছে, প্রথম লিখলাম, মাইনাস দিতে হয় দিলাম, 1 রয়েছে তাই 1 বসালাম তার স্কয়ার, প্লাস 2 রয়েছে বসালাম, বিয়োগ দিতে হয় তাই দিলাম, 3 রয়েছে তাই 3 দিলাম তার স্কয়ার, ইকুয়াল টু -1 মানে -2 তার স্কয়ার, 2 থেকে -3 করলে হয় -1 তার স্কয়ার। তাহলে এই জায়গায় 2 এর স্কয়ার মানে হয় 4, আর 1 এর স্কয়ার মানে 1। মাইনাস থাকলে স্কয়ারের উপর কোনো প্রভাব বিস্তার করে না। কোনো সময় যদি এই রকম থাকে তাহলে সেটা মানে কিন্তু তোমাকে লিখতে হবে মাইনাস বাইরে রয়েছে তাই মাইনাস, আর 2 এর স্কয়ার 4। আর যদি এই রকম থাকে তাহলে মাইনাসের হোল স্কয়ার করলে হয় প্লাস, আর 2 এর স্কয়ার করলে হয় 4। এই দুটো ডিফারেন্স কিন্তু বুঝতে হবে তোমাদের। ওকে, এটাও দরকার হলে খাতায় লিখে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এটাও আমি দেখেছি স্টুডেন্টরা অনেক সময় ভুল করে ফেলে। তাহলে এটা কত পেলাম? তাহলে এটা পেলাম √5 একক। পেলাম তো, √5 একক হলো। তাহলে এইবার দেখো আমাদের কি করতে হবে এই জায়গায়। এইবার আমাদের এই জায়গা পেলাম, এবার সিডি বের করেছি, এ বি বিসি সিডি বের করেছি। এবার এডি বের করব। এডি, এডি ইকুয়াল টু √, রয়েছে কত? 2 বিয়োগ 1 তার স্কয়ার, এই যে 2 বিয়োগ 1 তার স্কয়ার, প্লাস কি রয়েছে 1, এই যে 1 বিয়োগ 3 তার স্কয়ার, 1 বিয়োগ 3 তার স্কয়ার হলো। তাহলে 2 বিয়োগ 1 মানে 1 তার স্কয়ার, 1 বিয়োগ 3 মানে -2 তার স্কয়ার। তাহলে 1 এর স্কয়ার করলে 1, আর -2 এর স্কয়ার করলে 4। তাহলে এটাও হলো √5
একক। হলো তো? তাহলে √5 একক হলো এটাও। তাহলে এইবার কি আমরা বলতে পারি যে এবি বের করেছি √5, বিসি বের করেছি √5, সিডি বের করেছি √5, এডি বের করেছি √5। তাহলে চারখানা বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে গেছে। তাহলে এবার আমি বলেছিলাম চারখানা বাহুর দৈর্ঘ্য সমান করলে পরে রম্বস হয়, সেটা রম্বস। যদি আমাকে বলতে যে এটা প্রমাণ করে একটা রম্বস, তাহলে এইটুকু লিখেই আমরা আনসার করে দিতাম, যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি, অতএব এবিসিডি একটি রম্বস। ওকে, কিন্তু যেহেতু বলেছে বর্গক্ষেত্র, তাই কর্ণ দুটির দৈর্ঘ্য আমাকে দেখাতে হবে। কর্ণ মানে এই যে এইটাকে কর্ণ বলা হয় আর এটাকে কর্ণ বলা হয়, এই দুটি কর্ণ আমাকে বের করে দেখাতে হবে। তাহলে এবার আমি বের করছি এসি। এসি ইজ ইকুয়াল টু, দেখো √, এ আর সি এর মধ্যে এই জায়গা রয়েছে 2, তাই 2 লিখলাম। ওকে, এটা পরের পেজে করি, এই জায়গা ডিস্টার্ব করছি না তোমাদের। এই জায়গা তোমরা লিখে নাও যে অতএব এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি লিখে নিলে। এইটুকু লিখেই কেউ চতুর্ভুজটা কি বর্গক্ষেত্র বলবে না, স্যার কিন্তু খাতা কেটে দেবে। আর যদি স্যার খাতা কেটে না দেয় তাহলে তুমি ভুল শিখছো। মেইন কথা সঠিকটা শেখার চেষ্টা করো। হলো এটা। তাহলে এইবার পরের পেজে আমি যাচ্ছি, কর্ণ বের করব এসি। এসি ইজ ইকুয়াল টু, এই সাইডে চতুর্ভুজটা আমি আরেকবার এঁকে নিই, সেম চতুর্ভুজটা এ বি সি ডি, বিন্দুগুলো লিখে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 2 1 1 3, এই জায়গা রয়েছে 2,1 আর এখানে রয়েছে 1,3 হলো। তারপরে এই জায়গা রয়েছে বি বিন্দুটা কত, 0 0 -1,2, তাহলে এই জায়গা রয়েছে 0, 0 আর -1,2। আচ্ছা, এবার আমরা এসি বের করব। তাহলে এসি ইজ ইকুয়াল টু √, এ আর সি এর মধ্যে এইটা বের করব আমরা। তাহলে এই জায়গা 2 রয়েছে এতে, তাই 2 দিলাম, বিয়োগ এই জায়গা আবার একটা বিয়োগ 1, তাহলে যোগ হয়ে গেল। কোন জায়গা চেঞ্জ করছি ভালো করে খেয়াল করবে, 1 রয়েছে তাই 1 দিলাম, এই জায়গা রয়েছে 2, 2 এর আগে একটা বিয়োগ দিতে হয়, মানে আমাদের সূত্র। তাহলে 2 আর 1 3, 3 এর স্কয়ার করলে হয় 9, 1 থেকে 2 বিয়োগ করলে -1, তার স্কয়ার করলে 1, তাহলে পেলাম √10 একক। হলো এসি। আর কি আরেকটা কর্ণ কোনটা, বিডি, তাহলে এই বিডিটাও আমাকে বের করে দেখাতে হবে। বিডি ইজ ইকুয়াল টু √, এই জায়গা রয়েছে 1 বিয়োগ 0, এই যে 1 বিয়োগ 0 তার স্কয়ার, প্লাস ওয়াই মানে রয়েছে 3 বিয়োগ এই জায়গাও রয়েছে 0 তার স্কয়ার। তাহলে এই জায়গা 1 বিয়োগ 0 মানে 1 এর স্কয়ার, 3 বিয়োগ 0 মানে 3 এর স্কয়ার, তাহলে সেটা কত হয়, 1 এর স্কয়ার মানে 1, 3 এর স্কয়ার মানে 9, এটাও পেলাম √10 একক। তাহলে আমরা পেলাম কি, যে অতএব এসি ইজ ইকুয়াল টু বিডি বলতে পারি তো। তাহলে এই জায়গায় লিখবো যে যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এবং কর্ণ দুটির দৈর্ঘ্য সমান, অতএব এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই হয়ে গেল আমাদের অঙ্ক, প্রমাণিত। এইটুকুই আমাদের অঙ্ক করতে হবে, এর বেশি কিছু করার দরকার নেই। কিভাবে অঙ্কটা করছি মনোযোগ সহকারে দেখো আর বোঝার চেষ্টা করো। আগের পেজটা আরেকবার দেখো, এই যে আগের পেজ হলো, এই যে আমি প্রথমে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান দেখিয়েছি, তারপর আমার বললাম যে কর্ণের দৈর্ঘ্য সমান দেখাতে হবে, দেখিয়েছি। দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম অবশ্যই এটি একটি বর্গক্ষেত্র হবে। ক্লিয়ার কথাটা, কোনো চাপের ব্যাপার কিন্তু নেই এখানে, আমি দেখতে পাচ্ছি না কোনো চাপ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কটা আমরা করার চেষ্টা করব। যাদের লেখা হয়নি তারা ভিডিওটা পজ করো, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে তোমরা সেটা লেখো, আমি যথাযথ তার সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সলিউশন দিয়ে দেওয়ারও চেষ্টা করব। চলো সামনের দিকে এগোই এবার। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 8 দাগ। বলেছে হিসাব করে দেখি y এর মান কি হলে এত এবং এত বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা এই জায়গায় লিখলাম, ধরি এ বিন্দুটা কত 2, y, আর বি বিন্দুটা হলো 10, -9 লিখে নিলাম তো। তাহলে এইবার আমাকে বলেছে y এর মান কত হলে এদের মধ্যবর্তী দূরত্ব 10 একক হবে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত বলে দেওয়া আছে, এবিটা দূরত্বটা কত বলে দেওয়া আছে, যে √10 থেকে 2 বিয়োগ করছি তার স্কয়ার, প্লাস এই জায়গা রয়েছে y
এই জায়গা রয়েছে আমাদের কি মাইনাস বসাতে হয়, আরো একটা মাইনাস রয়েছে +9 তার স্কয়ার। যে কোনো একদিক থেকে বিয়োগ করো ভাই, সকাল থেকে এই কথাটাই আমি বলে আসছি, যে দিক তোমার পছন্দ তুমি বিয়োগ করো, কিন্তু লজিক যেন ভুল না হয়, এটাই তো আমরা পাইছি। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 10 - 2 মানে 8 এর স্কয়ার, আর এই জায়গা রইল y + 2 9 তার স্কয়ার। 8 এর স্কয়ার হয় কত নাকি 64 প্লাস y প্লাস 9 তার স্কয়ার হলো। এবার আমি সাইডে লিখছি, তোমরা নিচ দিয়ে লিখবে, তোমরা কিন্তু নিচ দিয়ে লিখবে, আমি সাইডে লিখছি। তাহলে প্রশ্ন মতে কি আমরা বলতে পারি যে এই এবি এই এবির মান কত বলে দেওয়া আছে, দূরত্বটা কত বলে দেওয়া আছে 10 একক। দূরত্ব কত বলেছে, দূরত্ব বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব তো 10 একক বলেছে। এই জায়গায় যে এ আর এই জায়গায় যদি বি হয়, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক বলেছে। আর এবির মান আমরা কত পেলাম, যে √64 প্লাস y প্লাস 9 তার স্কয়ার, এটাই তো পেয়েছি। তাহলে এটা মানে 10 বলতেই পারি আমরা, এটাই তো দূরত্ব আর এটাও তো দূরত্ব 10 বলেছে, দুটো দূরত্ব সমান করে দিলাম। রুট তুলতে হলে উভয় দিকে হোল স্কয়ার করতে হয়, এই কথাটা যেন মনে থাকে। তাহলে উভয় দিকে হোল স্কয়ার করলে 64 প্লাস এখানে থাকে y প্লাস 9 তার স্কয়ার ইকুয়াল টু 10 এর স্কয়ার হয়ে গেল। উভয় দিকে হোল স্কয়ার করলাম, এই দিকে হোল স্কয়ার করলে পরে হোল স্কয়ার আর রুট কেটে যায়, আর এই দিকে হোল স্কয়ার করলে এটা পড়ে থাকে, সেটাই আমি লিখেছি উভয় দিকে বর্গ করে পাই। ক্লিয়ার কথাটা, যে উভয় দিকে বর্গ করে পাই লিখলাম। তাহলে এবার আমি এই জিনিসটা এখানে হিসাব করছি না, পরের পেজে লিখছি, এখানে হিসাব করলে বিস্তৃতি লাগবে, পরের পেজে আমি নিয়ে যাচ্ছি জিনিসটা। তাহলে এখানে ছিল আমাদের 64 প্লাস y প্লাস 9 তার স্কয়ার ইকুয়াল টু 10 এর স্কয়ার, এটাই তো পেয়েছি। তাহলে 64 ডান দিকে নিয়ে যাব, আর এই জায়গা পড়ে রয়েছে y প্লাস 9 তার স্কয়ার ইকুয়াল টু 10 এর স্কয়ার মানে 100, আর 64 এইদিকে ছিল যোগ, ওইদিকে গেলে হয়ে যায় বিয়োগ। কমপ্লিট তো, বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করেছি আমি এই জায়গা 64টা ডান দিকে নিয়ে যাচ্ছে, 10 এর স্কয়ার মানে 100। তাহলে এরপরে আমি বলতে পারি y প্লাস 9 তার স্কয়ার, 100 থেকে 64 চলে গেলে থাকে 36। এর পরের লাইনে আমি লিখতে পারি y প্লাস 9 তার স্কয়ার, 36 মানে 6 এর স্কয়ার, অবশ্যই এটা লিখতে পারি, কিন্তু আমি অবশ্যই লিখতে পারি। এর পরের লাইনে আমি কি লিখতে পারি, যে y প্লাস 9 দুদিক থেকে স্কয়ার তুলতে হলে সামনে প্লাস মাইনাস দিতে হয়, +-6 লিখে নিলাম। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে অতএব y প্লাস 9 ইকুয়াল টু +6, অথবা এই জায়গা লিখতে হয় অথবা y প্লাস 9 ইকুয়াল টু -6। তাহলে +6 হলে এই জায়গা 6 - 9 মানে -3 বলতে পারি, -3। আর যদি -6 হয় তাহলে -6 - 9 ইকুয়াল টু -15। তাহলে y এর মান কি পেলাম আমরা, y এর মান কিন্তু দুটো পেয়েছি। কি পেয়েছি আমরা, -3 অথবা -15। তাহলে এই জায়গায় উত্তর হবে অতএব y এর মান -3, -15 হলে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। এই ছিল কিন্তু আমাদের অঙ্কটি, কোনো চাপের অঙ্ক নয়, একদম সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক, বুঝেছো নিশ্চয়ই। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব। আমার আগে তোমরা শুরু করে দাও দেখি। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু ক্লাসটা করছি, ক্লাসটা করতে করতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী যে অঙ্কটা আছে, এই অঙ্কগুলো নেক্সট পার্টে আমি তোমাদের দিয়ে দেবো, খুব জলদি নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং নিজেরা চেষ্টা করতে থাকো অঙ্কগুলো আমি কিভাবে ধরিয়ে দিলাম তোমাদের, সেভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। খুব দ্রুতই নেক্সট ভিডিওটা তোমরা পাবে। এছাড়া আমি তোমাদের ইউটিউবে একটা রুটিন দিয়ে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস প্রতিদিনই তোমরা পাবে। যেহেতু সামনেই আমাদের এক্সাম আছে, সেই এক্সামের জন্য আমি খুব শীঘ্র কিন্তু রায়মার্টিনের যত সলিউশন পেপারটা আছে সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো। তো তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে থাকো এবং শিখতে থাকো, এবং বন্ধু বান্ধবীর কাছে এটা অবশ্যই শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে তত বেশি ওদের সঙ্গে বন্ধুত্ব হবে, ওরাও শিখতে পারবে। তো সবাই সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং ভালো থাকবে, পড়তে থাকো এবং শিখতে থাকো। টাটা, বাই বাই সবাইকে।